আজকের যে সেমিনারটি অর্গানাইজ করা হয়েছে, সেমিনারটি যে পারপাসে অর্গানাইজ করা সেটা হচ্ছে আবিদ আলী খান সেন্টার ফর ডিজিটাল আর্কাইভ অ্যান্ড ট্রান্সলেশন অফ কালচারস, এরকম একটি সেন্টার আমরা কিছুদিন আগে গৌড় মহাবিদ্যালয়ে শুরু হয়েছে। গৌড় মহাবিদ্যালয়ের জিবি দ্বারা অ্যাপ্রুভ হয়ে তারপরে এটা যাত্রা শুরু করে। তো আমরা যাত্রা শুরু করার পথেই প্রথমে ভাবছিলাম যে আমাদের সবার আগে আর্কাইভের ব্যাপারটা শিখতে হবে, যে কী করে আমরা ডিজিটাইজ করবো, কী ধরনের আর্কাইভ করবো, সেটা একটা মোটামুটি আমাদের মধ্যে সহমত এসেছে যারা আমরা এটার সাথে যুক্ত। কিন্তু কীভাবে করবো এবং এই আর্কাইভটাকে কীভাবে প্রিজার্ভ করা যাবে, পড়ে তো ফেললাম, কিন্তু তারপরে তার একটা প্রিজার্ভেশনের দিক আছে, সেটা কীভাবে করা যায়, এইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং এই আলোচনার মধ্যে দিয়েই আবিদ আলী খান সেন্টারটির একটা ফর্মাল যাত্রা শুরু হবে আজকে। তো আমরা অলরেডি প্রায় ঘন্টাখানেক দেরি হয়ে গেছে, সুতরাং আজ দেরি করছি না, আমরা একদম সরাসরি বিষয়ে চলে যাচ্ছি। যাওয়ার আগে আমরা আমাদের মধ্যে যে বিশেষ দুজন অতিথিকে পেয়েছি এবং তার সাথে আমাদের প্রিন্সিপাল স্যার, যার অদম্য উৎসাহে আজকে এই অনুষ্ঠানটা হচ্ছে বা এই সেন্টারটা যাত্রা শুরু করতে চলেছে, আমরা তাদেরকে আগে মঞ্চে ডেকে নেব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ডক্টর অসীম কুমার সরকার, প্রিন্সিপাল গৌড় মহাবিদ্যালয়। স্যার, আপনি প্লিজ কাইন্ডলি চলে আসবেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির ডক্টর শান্তনু মাঝি, পরিচয় হবে শান্তনু সম্বন্ধে। তার আগে শান্তনুকে ডেকে নিচ্ছি মঞ্চে। আর আমাদের সাথে রয়েছেন আমাদের আরেকজন ডিস্টিংগুইশ স্পিকার ডক্টর রাহি সোরেন, যাদবপুর ইউনিভার্সিটি ওসেনোগ্রাফিক ডিপার্টমেন্ট। রাহি ম্যামকেও ডেকে নিচ্ছি স্টেজে। আমরা যেহেতু আজকে একটা বিশেষ দিন, তাই কিছু রিচুয়াল আমরা না মানলেও, আমরা পোস্ট স্ট্রাকচারাল যুগে বাস করি, কিন্তু তা সত্ত্বেও কিছু রিচুয়াল মানতেই হয়। তো সেই পর্বটায় যাব। আচ্ছা, তার আগে আমরা আমাদের মধ্যে আইকিউএসসি কোঅর্ডিনেটর ডক্টর পুলক কুন্ডু স্যার আছেন ইতিহাস বিভাগের। স্যারকে বলো, স্যার চলে আসুন। আমরা প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আমাদের এই সেন্টারের যাত্রা শুরু করব। আমি আমাদের ডক্টর অভিক প্রামাণিককে একটু অনুরোধ করবো, স্যার একটুখানি সহযোগিতা করবেন। সবাই মিলে আমরা একটু প্রদীপটা জ্বালিয়ে নিই। ছাত্রছাত্রীদেরকে বলবো, তোমাদের মুঠোফোন যদি সম্ভব হয় নিষ্ক্রিয় রেখো, যদি না একান্ত সম্ভব হয় অন্তত সাইলেন্ট মোডে রেখো। আর আমাদের প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শুরু হচ্ছে আজকের অনুষ্ঠানটি। একটু প্রদীপ মোমবাতিটা একটু জ্বালিয়ে দেবেন। আমাদের একটু সহযোগিতা করুন। মুর্শদ দা একটু। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আমাদের যাত্রা শুরু হচ্ছে। আবিদ আলী খান সেন্টার ফর ডিজিটাল আর্কাইভ অ্যান্ড ট্রান্সলেশন অফ কালচার, বাংলার এই ঐতিহ্যবাহী কালচার, তার ইতিহাস, সেগুলোকে প্রিজার্ভ করা, এটাই হচ্ছে এই সেন্টারের মূল উদ্দেশ্য। আমরা আশা করবো ফর্মালিটির মধ্যে যাব না। যারা আজকে উপস্থিত স্পিকাররা, তাদের তো আমাদের শুধু গেস্ট না, আমাদের এই সেন্টারের অ্যাডভাইজারি বডির মধ্যেও তারা রয়েছে। সুতরাং এটা আমাদের প্রত্যেকের অনুষ্ঠান। এই হিসাবে ধরে নিয়ে আমাদের ফেলিসিটেশনের জন্য অনুরোধ করবো সুস্মিতাকে, আমাদের সেমিস্টার 2 এর সুস্মিতা। দেখতে পাচ্ছি সুস্মিতা, সুদীপ্তা কেউ আছে, একটুখানি দেখে নাও। তন্ময়, ওরা ওদের বাইরে রয়েছে, ওদের রেজিস্ট্রেশনটা আমরা একটু পরে হবে না। দীপিকাও আছে। হ্যাঁ, একটা ছোট্ট আমাদের তরফ থেকে উপহার আছে। সুস্মিতা একটু তুলে দিন ম্যাডামের হাতে, একটু হাতটা দিবেন। একটু তুলে দাও ম্যাডামের হাতে। হ্যাঁ, এবার ডক্টর শান্তনু মাঝির হাতে তুলে দিচ্ছে ফুল দীপিকা। সুস্মিতা, সুদীপ্ত ফাইলটা একটু ধন্যবাদ। আচ্ছা, স্যারের হাতে, আমাদের প্রিন্সিপাল স্যারের হাতে ফুলটা উঠিয়ে দিচ্ছে দীপিকা। ফাইলটা একটু সুস্মিতা উঠিয়ে দাও। আর আমাদের ডক্টর পুলক কুন্ডু, আইকিউএসসি কোঅর্ডিনেটর, ফাইল
ঠিক আছে, ছোট্ট ফেলিসিটেশনের পর্বের পরে আমরা এবার সরাসরি ধন্যবাদ ঋদ্ধিমান, ধন্যবাদ কলেজের অধ্যক্ষ ডক্টর অসীম কুমার সরকারকে, ধন্যবাদ আইপিএসসি কোঅর্ডিনেটর ডক্টর পুলক কুন্ডু, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের পথ যিনি যারা দেখাবেন বলে আমরা ভাবছি আর কি, মানে কারণ তারা যেহেতু সেই কাজটার সঙ্গে যুক্ত, আমরা তাদের পরামর্শ নিয়ে এগোতে চাই। তাই আমাদের মাঝে আছেন ডক্টর শান্তনু মাঝি এবং ডক্টর কারি সোরেন, এবং তাদের কাছ থেকে আমরা শুনব। তার আগে আমি কিছু কথা রাখতে চাইছি, আপনাদের সাথে শেয়ার করতে চাইছি কেন এই সেন্টার এবং এই সেন্টার নিয়ে আমরা কি করতে পারি এবং কি করার কথা ভাবছি। জ্ঞানেন্দ্র পান্ডে একবার খুব সুন্দরভাবে বলেছিলেন, an archive is built by the question we ask. কি প্রশ্ন আমরা করছি সেই প্রশ্নের উপরে ভিত্তি করে একটা আর্কাইভ তৈরি হয়, এবং আর্কাইভ অফিসিয়াল যে লাইব্রেরিতে আর্কাইভ থাকে, বা যদি আমরা নেমিং অফ সিটিজ বা যে স্ট্যাচু আমরা দেখি শহরের আশেপাশে মাঝখানে, সেটাকেও যদি আমরা কাইন্ড অফ একটা আর্কাইভ হিসেবে ধরি, তাহলে আমরা দেখব যে আর্কাইভ অ্যাকচুয়ালি অ্যাজ এ সোসাইটি এবং অ্যাজ এ নেশন আমরা কি সেটাকেই রিফ্লেক্ট করে। বেনেডিক্ট অ্যান্ডারসন ইমাজিন কমিউনিটির কথা বলেছিলেন, উনি তখন আর্কাইভের কথা বলেননি, কারণ হয়তো তখন সেভাবে আর্কাইভের কনসেপ্টটা আসেনি, কিন্তু আর্কাইভ যে নেশনকে ইমাজিন করতে, ট্র্যাডিশনকে ইনভেন্ট করতে, এরিক হবসবার্গের কথা অনুযায়ী বলতে পারি, ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে। আবার পার্থ চ্যাটার্জির প্রশ্ন ধরেও আমরা বলতে পারি, হুজ ইমাজিন কমিউনিটি, আর্কাইভটা কার, আর্কাইভে আমরা কোন বিষয়গুলোকে রাখছি, তার উপরেই অ্যাজ এ নেশন, অ্যাজ এ সোসাইটি তার রিপ্রেজেন্টেশন দাঁড়িয়ে আছে। তোমরা নিশ্চয়ই জানো, বর্তমান যারা কেন্দ্রীয় সরকার আছে, দে আর ইন এ নেম চেঞ্জিং স্প্রি। শহরের নাম পাল্টাচ্ছে, তোমার রাস্তার নাম পাল্টাচ্ছে, দেব না তারা বোকা, খুব চালাক ওইটা একটা কাজ করছে। দে আর ইমাজিনিং দেয়ার ওন নেশন, দ্যাট ইজ প্রবলেমেটিক ডেফিনেটলি, কিন্তু তারা একটা এজেন্ডা নিয়ে কাজ করছে, তারা নিজের মতো করে একটা নেশনকে ইমাজিন করছে এবং সেই অনুযায়ী কাজে এগোচ্ছে। তাহলে আমার প্রশ্ন এখানে যে আর্কাইভ যদি বলি, অফিসিয়াল যেটাকে আমরা আর্কাইভ বলি, সেটা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি যে মেজরিটারিয়ান হয়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রেই ন্যাশনালিস্টিক, বেশিরভাগ ক্ষেত্রেই এলিটিস্ট, বেশিরভাগ ক্ষেত্রেই এক্সক্লুশনারি। তাহলে সেই আর্কাইভের উপরে দাঁড়িয়ে যে নেশনকে, যে সোসাইটিকে আমরা ইমাজিন করি, সেটাও প্রচন্ড পরিমাণে এক্সক্লুশনারি, সেটাও প্রচন্ড পরিমাণে মেজরিটারিয়ান হয়ে যেতে পারে। এবং এই কারণেই ভীষণভাবে দরকার অল্টারনেটিভ আর্কাইভের কথা বলা। যেই অল্টারনেটিভ আর্কাইভে মাইক্রো ন্যারেটিভস, যেগুলোকে জ্ঞানেন্দ্র পান্ডে বলছেন ফ্র্যাগমেন্টস, বা রণজিৎ গুহ বলছেন স্মল ভয়েসেস অফ হিস্ট্রি, সেই স্মল ভয়েসেস, সেই মাইক্রো ন্যারেটিভ, সেই ফ্র্যাগমেন্টসগুলো যেগুলো অফিসিয়াল ন্যারেটিভের তলায় চাপা পড়ে যায়, সেই ন্যারেটিভগুলোকে প্রিজার্ভ করা, যাতে করে সেই ন্যারেটিভের উপরে বিল্ড করে আর একটা নেশনের ধারণা, যেটা অফিসিয়াল এক্সক্লুশনারি মেজরিটারিয়ান এলিটিস্ট রিপ্রেজেন্টেশন আর আইডিয়া অফ নেশনকে কোয়েশ্চেন করে, চ্যালেঞ্জ করে, নতুন করে ভাবতে আমাদের সাহায্য করে। আমাদের এখানে স্টুডেন্ট আছে, খুব সহজভাবে একটা কথা বলি, কিছুদিন আগে আমাদের কোভিড-19 ক্রাইসিসের মধ্যে দিয়ে আমরা গেলাম। যদি আমরা কোভিড-19 সময়ের একটা আর্কাইভ তৈরি করি, আর্কাইভ কেমন হতে পারে? একটা অফিসিয়াল আর্কাইভ যদি রাষ্ট্র সেইভাবে চায়, তাহলে রাষ্ট্র দেখাবে যে সেই সময় কি করে আমি সমগ্র ভারতবাসীকে ভ্যাকসিন দিয়েছি, মানে সুপার পাওয়ার কাইন্ড অফ অ্যাচিভমেন্ট। দ্যাট উড বি এ কাইন্ড অফ, বলবো কি, যে অফিসিয়াল ভার্সন অফ আ নেশন দ্যাট ইজ বিল্ড বাই দ্য অফিসিয়াল আর্কাইভ, সেটা হতে পারে। কিন্তু আমার এখানে প্রশ্ন হতে পারে, হোয়াট অ্যাবাউট দ্য মাইগ্রেন্টস? তাদের মাইক্রো ন্যারেটিভ, তারা যে সাফারিংসটা ভোগ করলো, তারা যে
কিলোমিটারের পর কিলোমিটার না খেয়ে ক্লান্ত হয়ে ছুটে আসলো, সেই গল্পগুলো কোথায়? শ্রীমান স্যারের সাথে আমার আগে কথা হচ্ছিল যে মাইগ্রেন্টদের কথা কোনো নাটকে উঠে এসছে কিনা। কিছু কিছু নাটকে উঠে এসছে, আমাদের মালদা শহর থেকেও সিনেমা তৈরি হচ্ছে, সিনেমার মাধ্যমে উঠে আসছে। তাহলে এই যে ছোট ছোট ন্যারেটিভ যেগুলো আর কি, যেগুলো অফিসিয়াল ন্যারেটিভকে প্রশ্ন করতে পারে, বা যদি আমরা বলি সেই মার্কাজ ইনসিডেন্টটাকে কেন্দ্র করে যে পরিমাণ একটা মেজরিটারিয়ান স্প্রি ভারতবর্ষে দেখা দিয়েছিল কোভিডের মাঝখানে, ভাবা যায় একদিকে কোভিড ভাইরাস, তারপরে তার থেকেও ভয়ানক বড় ভাইরাস মেজরিটারিয়ান ভাইরাস ভারতবর্ষে ছড়িয়ে পড়ছিল। সেই প্রশ্নটা কে তুলবে? সেই ন্যারেটিভটা কোথায় আমরা রাখবো? সেই ন্যারেটিভটাকে আমরা কিভাবে নার্চার করবো? তার জন্যই কোথাও গিয়ে দরকার অল্টারনেটিভ আর্কাইভ। সেই দৃষ্টি মানে সেই মিশন এবং ভিশন নিয়েই আমরা ঋদ্ধিমান স্যার, আমি এবং আমার কলিগরা আমরা প্রিন্সিপাল স্যারকে অ্যাপ্রোচ করি যে স্যার আমরা এরকম একটা আর্কাইভ মালদা শহরের যে হিস্টোরিক্যাল এবং কালচারাল ন্যারেটিভ আছে সেগুলোর উপরে বেশ করে আমরা করতে পারি। স্যার শুধু সাগ্রহে স্বাগতই জানালেন না, উনি মানে প্রচন্ড উদ্যমের সাথে এগিয়ে। আমার এখনো মনে পড়ছে যখন ওনাকে প্রথম অফিসে বললাম, উনি শোনার পর এতটাই এক্সাইটেড হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে সিগারেট ধরিয়ে হাঁটতে শুরু করলেন। মানে আমার মনে পড়ছে আর এতটাই তিনি পজিটিভ ব্যাপারটাকে নিলেন। এবং তারপরে দু একদিনের মধ্যেই আমরা মালদা ডিস্ট্রিক্ট লাইব্রেরির সঙ্গে আমরা মৌ স্বাক্ষর করলাম যে মালদা ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে যে রেয়ার ম্যানাস্ক্রিপ্ট যেগুলো আছে সেগুলোকে আমরা ডিজিটাইজ করে দেবো আর কি। তো এইভাবে আমরা যাত্রা শুরু করছি। আমাদের উদ্দেশ্য মহৎ, হয়তো কোথাও গিয়ে একটু উচ্চাকাঙ্ক্ষীও আমরা। সুতরাং সেই পথ চলার জন্য আজকে আমাদের মাঝখানে দুজন পথ প্রদর্শককে আমরা পেয়েছি, তাদের কাছ থেকে আমরা শুনবো এবং আমাদের ছাত্রছাত্রীরাও আছে, তারাও শুনবে, তারাও শিখবে, কারণ তাদেরকে নিয়েই আমরা এগোবো। মানে তারাও এই আবিদ আলী খান সেন্টার ফর ডিজিটাল আর্কাইভ অ্যান্ড ট্রান্সলেশন অফ কালচারসের ইম্পর্টেন্ট একটা পার্ট হবে এবং আশা করি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো, এই বলে আমি ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। পরম সম্মানীয় আমাদের গৌড় মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হোসেন সাহেব বলেছেন ওনার আগ্রহ। ডক্টর শান্তনু মাঝি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডক্টর ঋষি সোরেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, যাদবপুর ইউনিভার্সিটি। মোস্ট ওয়েলকাম ম্যাডাম। স্যার, আর্কাইভসের ব্যাপারটা খুব জটিল। প্রথম থেকে 1920 সাল পর্যন্ত যে আর্কাইভসের কেসটা গেছেন, স্যার জানেন সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি ছিল, কলোনিয়াল ইম্পেরিয়ালিজম, সেই ধরনের আর্কাইভস রেকর্ড কোনটা প্রিজার্ভ করা হবে এবং সাধারণ মানুষ কোনটা দেখতে পাবে তারা স্থির করতেন তাদের প্রয়োজনে থাকে। সুতরাং এর অরিজিনেই একটা দুর্বলতা থেকে গেছে। পরবর্তী ক্ষেত্রে আমরা ন্যাশনাল আর্কাইভস পেয়েছি ঠিকই, কিন্তু মুর্শেদ বাবু যেটা বললেন যে সময়ের সাথে সাথে সরকার পরিবর্তন এবং সেই দৃষ্টিভঙ্গিটা রিফ্লেক্ট হয়, এবং এখানেও একটা বিরাট বড় সমস্যা। মুর্শিদবাবু হয়তো খুব অন্তর থেকে ফিল করেছেন জিনিসটা, এবং যার জন্য একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি নিয়ে আমি কোন ডকুমেন্টস প্রিজার্ভ করব, কোনটাকে দেখতে দেব, কোনটাকে এক্সপ্লোর করব আর কোনটাকে ছেঁটে ফেলবো, এই টেন্ডেন্সি কিন্তু বারবার এসেছে। যার ফলে আপনি উপরতলার খুব ব্যাস্ট হিস্ট্রিটা পাবেন, কিন্তু কিছু তো করার নেই। আর্কাইভস ফার্স্ট হ্যান্ড রেকর্ডসটা আমরা ওখানে করতে পারি ফিজিক্যালি। এটা একটা বিরাট বড় অ্যাসেট, এবং সে কেবলমাত্র হিস্ট্রি নয়, যে কোনো বিষয়ে কেউ যদি গবেষণা করতে চায়, এবং বিশেষ করে আজকালকার দিনে যে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে রিসার্চগুলো হচ্ছে, তাতে আপনাকে আর্কাইভসে যেতে হবে। কিন্তু তাহলে এই যে নতুন যুগের যে চাহিদা এবং আমাদের যে ধরনের একটা প্রচেষ্টা ভাবনা,
এটা কেবলমাত্র আমাদের নয়, ওটা ভারতবর্ষে কোনো প্রতিষ্ঠান, কোনো কমিউনিটি, কোনো ব্যক্তিগতভাবে এই জিনিসটা চলছে। ম্যাডামরা সৌভাগ্যবান, ক্যাপিটাল সিটিতে বাস করেন, সুতরাং অনেকটা এগিয়ে গিয়েছেন এই বিষয়ে, কিন্তু আমরা তো বহু পরে টের পাই। তবে এটাও ঠিক, এই বিশ্বায়নের যুগে যেখানে টেকনোলজিক্যাল রেভলিউশন ঘটে গেছে, অনেকে বলছেন এটা একটা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, তো সেখানে এখন তো অনেক কিছুই সহজলভ্য এবং আমার হাতের মুঠোর মধ্যে, তো অ্যাক্সেস তবুও সীমিত। ইতালিতে যে রেনেসাঁস হয়েছিল, তো সেখানে নারীদের ভূমিকা কি? বিগত কয়েক দশক ধরে অনেক চেষ্টা করছেন অনেক নারী, ঐতিহাসিক আর কাছে ঢুকতে দেওয়া হয় না। কেন ঢুকতে দেওয়া না বুঝতে পারছেন? এটা কেবলমাত্র ভারতের সমস্যা নয়। কেন এই কৃতিত্বের শিরোপাটা তাকে ভাগ করে দেব, এটাও একটা সমস্যা। তো যাই হোক, আমরা প্রথম থেকে ভেবেছিলাম যে অর্থনৈতিক ক্ষেত্রেই বোধহয় এই টেকনোলজির ইম্প্যাক্টটা সব থেকে বেশি, কিন্তু একাডেমিক সেকশনে বা জগতে যে একটা নতুন দিগন্ত উন্মোচিত হয়ে গেছে, সেটা আমরা আস্তে আস্তে ধীরে ধীরে উপলব্ধি করছি। এটা টেকনোলজির পাওয়ার। তো মুর্শেদ বাবুকে আমি বেশি কথা বলবো না, আমি কয়েকটা জিনিস বলতে চাইছি যে এই টেকনোলজিকে সাহায্য নিয়ে কিভাবে পুরাতন যে হিস্ট্রি, যে ধরনের ইতিহাস লেখা হয়েছে, সেটাকে আবার লেখা যায়। আরেকটা কন্টেম্পোরারি হিস্ট্রি, কেউ বলেন 1939, কেউ বলেন 1945 সাল থেকে কন্টেম্পোরারি হিস্ট্রিটা আরম্ভ হয়েছে, তো সেটাই বা কিভাবে এক্সপ্লোর করব, সেই বিষয়ে ওনারা পরামর্শ দেবেন, বক্তব্য দেবেন। আপনারা কাইন্ডলি একটু স্যার একটু, এটা আকবরের রাম সীতা মুদ্রা, খুব রেয়ার কালেকশন। যে বিতর্ককে কেন্দ্র করে রাজনীতি থেকে সমাজ উত্তেলিত হয়েছে, তাহলে তো এখন বলতে হবে এই জিনিসগুলো দেখার পর নতুন করে ইতিহাস লিখতে হবে। সব ইতিহাস থেকে অনেকে প্রশ্ন করতে পারেন, ইতিহাস লেখা হয়ে গেছে, আবার কি লিখবো? এইখানে আর্কাইভাল রেকর্ডস এর পাওয়ারটা রয়েছে এবং ডিজিটাইজেশনের পাওয়ারটা রয়েছে। এটা আলাউদ্দিন খলজির আমলে একটা জৈন ম্যানুস্ক্রিপ্ট, এটাকে কালার করা হয়েছে। 7 জন অফিসিয়াল জৈন, এবং রাজস্থানের লিপিতে, সংস্কৃত লিপিতে আলাউদ্দিনকে বলা হচ্ছে উনি ইউয়া জগতের নারায়ণ, এবং সংস্কৃতে লিপিগুলো লেখা হয়েছে। তাহলে তো আবার নতুন করে ইতিহাস লিখতে হবে। যে ইতিহাস ভেঙে চুরে শেষ করে দেওয়া হচ্ছে, যে ইতিহাসের মধ্যে একটা হিন্দুত্ববাদের গন্ধ পায়, সেটাকে তো আবার নতুন করে লিখতে হবে, এবং লেখা শুরু হয়ে গেছে। এইটা কিন্তু আমাদের প্রথম মসজিদ কেরালা, খুব রেয়ার খবর, এবং দেখলে বুঝতে পারবেন একবারে হিন্দু মন্দিরের আদলে তৈরি। বিবেকটা কোথায়? বিবেকটা আমাদের রাজনীতি স্তরে, বিবেকটা আমাদের মানসিকতার মধ্যে। আমার প্রজারা, আমার জনগণরা এইভাবে ভাবেনি, এখনো ভাবে না, কিন্তু আমরা আমার নিজের প্রয়োজনে এটাকে, বিবেকটাকে টিকিয়ে রাখি, সেই মতো সমাজটাকে পরিচালিত করি, নীতি নির্ধারণ করি, আর থাকছে নীতি নির্ধারণ করি। পরে কেরালা, এবার দেখুন একজন ব্যক্তি প্রায় 2 লক্ষ ডকুমেন্টস কেরালাতে নিজে ব্যক্তিগত উদ্যোগে উনি ডিজিটাইজ করেছেন। প্রথমে জার্মান ইউনিভার্সিটির কাছে অ্যাপ্রোচ করেন, কেরালার মানুষ খুব শিক্ষিত, এবং জার্মান বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু আর্থিক সাহায্য দিয়েছিলেন। ওনার কাছে এত রেয়ার ডকুমেন্টস আছে, কেরালার হিস্ট্রি নতুন করে লিখতে হবে। এগুলো ব্যক্তিগত কালেকশনে ছিল বা বিভিন্ন জায়গা থেকে উনি জোগাড় করেছেন। সম্প্রতি উনি লিখেছেন, এবার আমাকে মুক্তি দাও, আমার আর টাকা পয়সা নেই, সব শেষ হয়ে গেছে। সরকার যদি আমাকে এগুলো পাবলিকলি না আনতে দেয়, তাহলে কি হবে? একটা জাতি, দেশ তার ইতিহাসের স্মৃতি থেকে, তার সেই গর্বের ইতিহাস থেকে বঞ্চিত হবে। এই কথাটা উনি কমেন্ট করে লিখেছেন। এর মধ্যে রবীন্দ্রনাথের বইও আছে মালায়ালাম ভাষায়,
মুর্শিদবাবু বললেন কোভিডের কথা। কোভিডের খালি কোভিড নয়, কোনো মহামারীর প্রকৃত চিত্র পাবেন না। সরকার কোনোভাবে কোনো সময়ে তার দুর্বলতাকে প্রকাশ করবে না। কত অসংখ্য লোক এখানে দেখুন, এর রেকর্ড পাবেন না, একে ঠেলাগাড়ি করে নিয়ে গিয়ে কোন রকমের লাশটাকে ফেলে দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, কাঠ জোগাড় করা হয়েছে। কোথায় শ্মশান? তাহলে এই মৃত্যুর হারটা কতটা ছিল? একটা জিনিস খুব মজা, প্রায় 18 লক্ষ বাচ্চা শিশু এফেক্ট হয়েছে গোটা বিশ্বে, এবং সংখ্যাটা এটা গার্লস চায়। এবং খালি তাই নয়, আমার কলেজে 1800 ছাত্র ড্রপ আছে। কত বড় বিপর্যয়। কিন্তু একটা মুর্শিদবাবু যেটা বললেন যে আমার জাতিগত শ্রেষ্ঠত্ব, আমার ইন্টিগ্রিটি, এই সব কিছু নাকি ওই বুস্টার ডোজের মধ্যে লুকিয়ে আছে। আর যারা মারা গেল এদের হিসেব নেই। তো সেই ইতিহাসটা কি? আঞ্চলিক ইতিহাসের ক্ষেত্রে এই ধরনের ডিজিটাইজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আগামী দিনে, এবং ইতিহাসের নতুন দিগন্ত খুলে যাবে। আমি কিন্তু, আমার কাছে অনেক কালেকশন আছে, কিন্তু আমি খুব অল্প, অ্যাকচুয়ালি কালকে কাজ করে যখন আইটিসি থেকে বেরোলাম, তখন সন্ধ্যাবেলা দেখছি মুর্শিদ পোস্ট করেছে একটা অ্যাড্রেস দিতে হবে। তো আমি সঙ্গে সঙ্গে কিছু জিনিস আমার ইয়ে থেকে নিয়েছি। আমার কাছে আরো অনেক জিনিস আছে, এমনকি চিকিৎসার বা অন্যান্য নথিপত্রও আছে, এগুলো এখানে দিয়ে দেবো, ডিজিটাইজেশন হবে, কিছু অসুবিধা নেই। এবং লোকাল হিস্ট্রি অনেক সময় জাতীয় স্তরে হিস্ট্রিকে পাল্টাতে বাধ্য করে। একটা ছোট্ট উদাহরণ দিই, কেমব্রিজ গোষ্ঠীতেও তো কিছুতেই মানবে না, এটা সবাই জানে, যে একবার অনর কুমার তুমি, কিন্তু বেইলি শেষ পর্যন্ত মাথা নত করতে বাধ্য করে যে হ্যাঁ ভারতের প্রোটো ন্যাশনালিজম ছিল। কোন ডকুমেন্টসের উপর ভিত্তি করে? উত্তরপ্রদেশের কিছু ছড়িয়ে ছিটি থাকা ডকুমেন্টসের উপর ভিত্তি করে। ওয়াতানুকে রক্ষা করার জন্য যে আন্দোলনগুলো হয়েছে সেটাকে প্রোটো ন্যাশনালিজম বলেছে। হ্যাঁ, অতি অবশ্য পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতি আসার পর সেটা ম্যাচিওর করেছে, কিন্তু এর এত বড় পাওয়ার শক্তি ডিজিটাইজেশনে যে ওনাকে মাথা নত, এটা স্কুলকে মাথা নত করতে হবে, তার দৃষ্টিভঙ্গিটাকে চেঞ্জ করতে হবে। সুতরাং এই প্ল্যাটফর্মটা যে মুর্শিদবাবুরা ভেবেছেন, খোলাখুলি বলি, আমি অনেকদিন ভেবেছি বাড়িতে যে মুর্শিদবাবু, দিদিবাবু বাবু এরকম ট্যালেন্টেড, খুব প্রতিভাবান, কিন্তু এক্সপোজ করে না কেন? এটা অনেক সময় মনে হয়েছে আমার। তো এটা খুব পজিটিভ দিক, আর স্যার তো সব বিষয়ে খুবই সাহায্য করে। তো সুতরাং লোকাল হিস্ট্রি, লোকাল কালচার এগুলো প্রিজার্ভ করতে হবে। ইউনেস্কো কিন্তু অত্যন্ত পরিষ্কার, এখানে কোনো জাতিগত বিদ্বেষ নেই। আপনি যে কোনো ধরনের হেরিটেজ আইটেম প্রিজার্ভ করুন, আমার কাছে পাঠান, তারপর আমি দেখে বলবো। আমি জানেন আরবিক, যে আমাদের দেশে যে আরবিক ক্যালিগ্রাফি, এটাকে হেরিটেজ বলে ঘোষণা করা, তো সেটাকে আমরা প্রিজার্ভ। নিম্ন প্রান্তবর্তী যে মানুষ, তার ইতিহাস লিখতে আপনি ওখানে গিয়ে পাবেন না। তার কালচার, তার সংস্কৃতি পরবর্তী প্রজন্মের জন্য প্রিজার্ভ করতে বলছে ইউনেস্কো। তো সেইটাতে একটা বিরাট বড় সুযোগ রয়েছে, প্ল্যাটফর্ম রয়েছে। এখন দেখুন, অনেকে বলেন এই ইতিহাস তো লেখা হয়ে গেছে, আপনি আর রবীন্দ্রনাথ কালের কথা বলেছেন, 3টে কালের কথা বলেছেন, কালের ভেতরে ইতিহাসটাকে রাখতে হবে। কিন্তু সময়ের সাথে সাথে এইসব কনসেপশনগুলো চেঞ্জ। অনেকে বলেন, আমি আমার মাস্টারমশাই, আমি একটা সেমিনারই জানি, হ্যাঁ, উপহার ইয়ে বলছে সব উপাদানই উপাদান। না, ঠিকই, সব উপাদান উপাদান নয়, সেটা তো আপনাকে ঠিক করতে হবে, আপনি কোন উপাদানটা নেবেন। বাবরিকে ভেঙেছে, সেটা আপনি আপনার মতন উপাদান ব্যবহার করে কেন করতে যাবেন? শেষ পর্যন্ত দাঁড়াতে পারবেন না। এত বেশি এক্সপ্লোর হচ্ছে এই ডিজিটালকে কেন্দ্র করে যে আগামী দিনে কিন্তু একটা বিরাট
একাডেমিক ক্ষেত্রে জগৎ উন্মোচিত হবে। সেইখানে আমার কলেজ যদি একটুকুও যোগদান করতে পারে, দেখুন আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, আমাদের ধরুন টাকা পয়সা কম, ম্যান পাওয়ার কম, আর ডিজিটাইজেশনের অনেক রকম সমস্যাও আছে, আইন আছে, বাধা বিপত্তি আছে, সেগুলো আমাদের জানতে হবে। এক্সপার্ট লোক থাকতে হবে, পরম্পরায় সাজাতে হবে, কোন ডকুমেন্টকে রাখবো কোন ডকুমেন্টকে রাখবো না। এবার বিপদ আছে, আমি সব ডকুমেন্ট নিয়ে এসে ভরে দিয়ে আবার আপনার উপর অ্যাটাক হয়ে যাবে, তকমা লাগিয়ে দেবে। সেই জন্য আপনাকে বাঁচতে হবে, কিন্তু নির্ভীকভাবে বাঁচতে হবে। এই যে রাফি সাংবাদিক, একদিক থেকে সাংবাদিক ঐতিহাসিক, একবারে জীবন্ত ঐতিহাসিকের সাক্ষী। মুঘল যুগের ডকুমেন্টস গুলো এত গুরুত্বপূর্ণ কেন? চাক্ষুষ দেখে, আমি অফিসের কর্মচারী হিসেবে দেখে আমি জিনিসটা লিখেছি, হয়তো ত্রুটি থাকতে পারে, যার জন্য ওগুলো আমাদের কাছে অনেক বেশি মূল্যবান প্রাচীন যুগের তুলনায়। সুতরাং ও ঐতিহাসিক মিডিয়া সেল, সাংবাদিকতা, এগুলো তো আমাদের সবাই মিলে কাজটা করতে হবে, এবং এটা এককভাবে কিন্তু হবে না। এটাতে খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। দেখবেন আমেরিকাতে মাঝে মাঝে অনেক সময় ওই সাদা লোকগুলো কালো লোকগুলোকে মাঠ টানো করে, গভর্নমেন্ট তো বলবে এটা রেসিয়াল ব্যাপার, কিন্তু গবেষণা করে দেখা গেছে ওখানকার স্ট্যাটিস্টিক্স, ওখানকার মার্ডার কেসের যেসব তথ্যগুলো আছে, পপুলেশনের যে বৈশিষ্ট্যগুলো আছে, দেখা যাচ্ছে এর পেছনে বিরাট বড় নেতারা আছে, যিনি পার্ক দ্বীপের সামনে আসতে চান, সামনের মাথাটাকে দূর করে। কিভাবে সম্ভব হলো এই সিদ্ধান্তে আসা এত দ্রুত? ওই তথ্যগুলো হাতের কাছে ছিল বলেই এটা সম্ভব হয়েছে। আগে আমরা মাইলের পর মাইল যেতাম, অনেক সময় রিসার্চ গাইড বলতে না এইটা নিয়ে রিসার্চ করে যাবে, এর তথ্য কোথায় পাবে, অত দূর কোথায় কি পাবে। আজ আর সেই সমস্যাটা নেই। আপনি চিন্তা করুন কত পাওয়ারফুল এটা প্ল্যাটফর্ম, যে আপনি আজ থেকে 30 বছর পরও আপনার ফ্যামিলি, কোনো সদস্য, কোনো একটা গ্রামের, কোনো একটা কমিউনিটি, এমনকি আপনার পরিবারের কোনো অনুষ্ঠান, কোনো কালচারাল ফাংশন, সামাজিক আদব কায়দা, একটা ক্লিকের মধ্যে, সেকেন্ডের মধ্যে আপনার চোখের সামনে ভেসে চলে আসে। কিন্তু হ্যাঁ, সব তথ্যই তথ্য নয়, তথ্যকে বাঁচতে হবে। তো আমি আর বেশি কথা বলবো না। এই যে দেখুন, এইখানে দেখুন, মানে আমাদের কোভিডে, তারপরে আমি আরেকটা নিয়ে এসেছি, এগুলো তখনকার দিনের ফটোগ্রাফি। একবারে ইউরোপে যে আমরা যেগুলো দেখলাম, যে বেষ্টনী করে ঘিরে দেওয়া, মব ভায়োলেন্স, কিছু ঘটলেই কারোর উপর দোষ চাপিয়ে তাকে আক্রমণ করা, এগুলোও দেখেছি, ইংল্যান্ডেও দেখেছি, সব জায়গাতে আপনি ইতিহাস ঘেটে দেখতে পাবেন, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। পাঁচটাকে ছেড়ে দিলে হবে না, ওখান থেকে শিক্ষা নিতে হবে, অতীতের সঙ্গে নিরন্তর কথোপকথন বলতে হবে, তাহলে জিনিসটা বুঝতে আরো সুবিধা হবে। কেন একটা নির্দিষ্ট কমিউনিটি একটা কমিউনিটিকে দোষারোপ করে, কি তার মানসিকতা, কি তার সামাজিক পরিকাঠামো, এগুলো আমাকে বুঝতে হবে, এবং এই জন্য ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ দরকার। আর সেটা করতে গেলে কিন্তু এই প্ল্যাটফর্ম সব থেকে। তো মুর্শিদ বাবুদের আবার অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং এটা যাতে সুষ্ঠুভাবে চলতে পারে তার জন্য আপনাদের কাছেও আবেদন রইল, সাহায্য করবেন, পরামর্শ দেবেন, আর আমরা সবাই যেন যৌথভাবে মুর্শিদ বাবু, দিকমান বাবুকে একটু সাহায্য করি, এই আবেদন রেখে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। ভালো লাগলো স্যার, আপনাদের এই উৎসাহটা না পেলে এগিয়ে যাওয়া যেত না। এবার এই সেশনের একদম শেষ পর্বে এসে গেছি, যার কথা না শুনলে এই সেশন শেষ করা যায় না। আমাদের প্রিন্সিপাল স্যার ডক্টর অসীম কুমার সরকার, শুধু প্রিন্সিপাল না বলতে পারেন, এই কর্মকাণ্ডের একদম যিনি সামনে থেকে লিড করছেন আমাদের। তো স্যারের কাছ থেকে শুনবো স্যারের বক্তব্য, মূল্যবান বক্তব্য। আবিদ আলী খান সেন্টারের উদ্যোগে আয়োজিত আজকের সেমিনারে সম্মানিত বক্তা অধ্যাপক শান্তনু মাঝি এবং অধ্যাপক রাহি সোরেন দুজনকে স্বাগত জানাই, এবং
আজকে সেমিনার শ্রোতা যারা রয়েছেন তাদেরকে স্বাগত জানাই। আজকে আমাদের এই সেন্টারের আনুষ্ঠানিক পথ চলা শুরু হলো। আমি আলোচনা করছিলাম ডক্টর মাঝি এবং ডক্টর সোরেনের সঙ্গে, যে একেবারে প্রান্তিক একটি জেলা এই ধরনের উদ্যোগ, যেটা জ্যোতিমান বলল যে উচ্চাকাঙ্ক্ষী, আমি তো বলি যে উচ্চাকাঙ্ক্ষী হতে হয়, উচ্চাকাঙ্ক্ষী হলে তবে একটা জায়গায় পৌঁছানো যায়। আমরা নিশ্চয়ই উচ্চাকাঙ্ক্ষী, কিন্তু আমাদের ভিশন রয়েছে, আমাদের কমিটমেন্ট রয়েছে, একটা সময় আমরা নিশ্চয়ই একটা জায়গায় পৌঁছতে পারব। আমি আর্কাইভ নিয়ে খুব সুন্দর বক্তব্য রাখলেন ডক্টর পুলক কুমার টুডু। আমি সেই বিষয়ের মধ্যে যাব না। আমি যেটুকু বলতে চাই সেটা হচ্ছে যে খুব সংক্ষেপে আমি বলছি, খুব সংক্ষেপে, কারণ আমাদের বলার পরিসরটা আজকে খুব সীমিত। আমরা বরং শুনতে বেশি আগ্রহী আমাদের সম্মানিত বক্তাদের কাছ থেকে। যে অফিসিয়াল আর্কাইভ, সে স্টেট আর্কাইভই হোক বা ন্যাশনাল আর্কাইভই হোক, সেখানে কিন্তু একদম প্রান্তিক যে অঞ্চল, সেই অঞ্চলের প্রকৃত ছবিটা ফুটে ওঠে না, অনেক কিছুই ইগনোর হয়। এবং আমরা যেটা ডকুমেন্টস পাই আর্কাইভে, সেটা অনেকটাই অফিসিয়াল, প্রায় সবটাই অফিসিয়াল ডকুমেন্টস। কিন্তু এর বাইরেও স্থানীয় স্তরে, লোকালিটিতে ইতিহাসের অনেক উপাদান ছড়িয়ে রয়েছে, যা কখনো কখনো অফিসিয়াল ভার্সনকে পাল্টে দেয়। আমাদের আবিদ আলী খান সেন্টার স্থাপনের উদ্দেশ্য এটাই, যে প্রথমে আমরা মালদাকে কেন্দ্র করে, আমাদের জেলাকে কেন্দ্র করে আমরা বিভিন্ন ইতিহাসের যে উপাদান, কন্টেম্পোরারি এবং পাস্ট, আমরা সংগ্রহ করব, আমরা ডিজিটাইজ করব। এবং সেই উদ্দেশ্যে আমাদের পথ চলা শুরু হয়েছে। কারণ ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে বেশ কিছু পুঁথি রয়েছে, খুব রেয়ার দুষ্প্রাপ্য পুঁথি, যেগুলোর অবস্থা খুব জীর্ণ। আমরা সেগুলোকে কলেজ থেকে ডিজিটাইজ করার ব্যবস্থা করেছি এবং এটা কাছাকাছি শুরু হবে। আমি যখন গবেষণা করি তখন এটা আমি প্রতি পদে অনুভব করেছি যে একটি অঞ্চলকে নিয়ে গবেষণার কত বাধা। আমার বিষয় ছিল মালদা, কিন্তু অফিসিয়াল আর্কাইভে, স্টেট আর্কাইভে বা ন্যাশনাল আর্কাইভে খুব বেশি মেটেরিয়াল কিছু পাওয়া যেত না। তার থেকে অনেক বেশি মেটেরিয়াল কিন্তু আমি পেয়েছি আমাদের স্থানীয় স্তরে, মালদায় বিভিন্ন জায়গায় ফিল্ড সার্ভে করে, বিভিন্ন মানুষের সাক্ষাৎকার নিয়ে। আমি দুটো ছোট্ট ঘটনার কথা বলবো, দুটো ছোট্ট হিস্টোরিক্যাল ইভেন্টের কথা বলবো। 1930-এর দশকে মালদহে একটা বড় আদিবাসী বিদ্রোহ হয়েছিল। যে আদিবাসী বিদ্রোহ তারা পরাস্ত হয়েছিল, কিন্তু হেমব্রম নিহত হয়েছিলেন, তার সঙ্গে আরো 7 জন সান্তাল আদিবাসী বিদ্রোহী নিহত হয়েছিলেন। এই হচ্ছে ঘটনা। সেই ঘটনাকে একটা সময় দেখা হলো যেটা একটা সাম্প্রদায়িক সংঘর্ষ। হিন্দু জমিদার এবং তার বিরুদ্ধে হিন্দু জমিদাররা সমর্থন করতেন মুসলিম শেরশাবাদিয়া জনগোষ্ঠীকে, যারা কৃষিকাজের ব্যাপারে খুব দক্ষ, এবং তারা চেষ্টা করছিলেন সাঁওতাল আদিবাসীদের জমি থেকে উৎখাত করে শেরশাবাদিয়া মুসলিমদের সেই জায়গায় পত্তন করানোর জন্য। এর ফলে সাঁওতাল আদিবাসীরা বিদ্রোহ করেছিল। তারা আদিনা মসজিদ দখল করে নিয়েছিল এবং বলেছিল যে আদিনা মসজিদ হচ্ছে একটা শিবের মন্দির, আসল নাম হচ্ছে আদিনাথ মন্দির। ফলে এটা একটা সাম্প্রদায়িক সংঘর্ষ। এবং সাঁওতাল বিদ্রোহ দমনের ক্ষেত্রে মূল ভূমিকায় যারা নিয়েছিলেন তারা মালদার হিন্দু এবং মুসলিম জমিদার গোষ্ঠী, বিশেষ করে হিন্দু জমিদার গোষ্ঠী।
আমি নাম করবো না, সবই ডকুমেন্টে। তনিকা সরকার প্রথম দেখালেন সাবাল্টার্ন স্টাডিজের একটা প্রবন্ধে, সম্ভবত 4th ভলিউমে একটা প্রবন্ধে দেখালেন যেটা সাম্প্রদায়িক সংঘর্ষ নয়, এর পেছনে সাঁওতাল আইডেন্টিটি ফরমেশনের একটা ব্যাপার জড়িয়ে রয়েছে এবং এটা পুরোপুরিভাবে ব্রিটিশ বিরোধী একটা আন্দোলন, যে কনসাসনেস, যে অ্যাওয়ারনেস বহু সময় ধরে সন্তানদের মনে পুঞ্জীভূত হয়েছিল, তারই আউটবার্স করেছিল 1930-এর দশকে। তনিকা সরকার যে লেখাটি লিখলেন অসাধারণ একটি আর্টিকেল, এবং সেই আর্টিকেলে উনি দেখালেন যে কিভাবে সন্তানদের মধ্যে যারা ডমিনেন্ট গ্রুপ মানে হিন্দু গ্রুপ, তাদের যে জীবন দর্শন, তাদের যে ভিশন, তাদের রিচুয়াল সন্তানরা আত্মস্থ করার চেষ্টা করছে, যেহেতু তারা ডমিনেন্ট গ্রুপ, অর্থাৎ একটা কাইন্ড অফ সোশ্যাল মোবিলিটি, এবং শেষ পর্যন্ত হিন্দু ভাবধারা আত্মস্থ করতে গিয়ে তারা পরিচিত হচ্ছে বাইরের পৃথিবীর সঙ্গে, গান্ধীর নামের সঙ্গে সন্তানরা ডাকত গান্ধী বাবা বলে, এবং এদের মধ্যে ধীরে ধীরে নিজেদেরকে সম্পর্কে যে তারা যে অত্যাচারিত এই ধারণাটা গড়ে ওঠে এবং শেষ পর্যন্ত একটা বিদ্রোহের নিয়ে আত্মপ্রকাশ করে। কিন্তু আমার যেটা মনে হয়েছিল যে তনিকা সরকার তিনি বেশি হাইলাইট করলেন হিন্দু যে ভাবধারা, হিন্দু আদর্শ, এটাকে আত্মস্থ করার দিকে, যেমন কাশীশ্বর চক্রবর্তীর ভূমিকাকে বেশি হাইলাইট করা হলো। কাশীশ্বর চক্রবর্তী একজন একটা সন্ন্যাসী দলের প্রতিষ্ঠাতা ছিলেন এবং সাঁওতাল আদিবাসীদের মধ্যে তার অনেক ওয়েলফেয়ার কার্যক্রম ছিল। তো সেইটা করতে গিয়ে আমার কোথাও একটা মনে হয়েছিল যে তনিকা সরকার এলিটিস্ট ব্যাচ থেকে বেরোতে গিয়ে আবার একটা এলিটিস্ট বৃত্তের মধ্যে ঢুকে পড়লেন, অর্থাৎ কাশীশ্বর চক্রবর্তী ব্রাহ্মণ, হিন্দু ডমিনেন্ট গ্রুপ এটসেট্রা। আমি আমার গবেষণায় যেটা দেখালাম বা দেখতে চেষ্টা করলাম এটা কি তাই ছিল? তাহলে আমি আমার গবেষণায় যেটা দেখলাম, তাহলে 1920-এর দশকের শুরু থেকে একের পর এক সাঁওতাল আদিবাসীদের জমিদাররা কেড়ে নিচ্ছে, বিভিন্ন ঋণের ফাঁদে, মর্টগেজ সেল, কখনো অনেক রকম জোর জবরদস্তি করে একের পর এক সাঁওতালদের জমি তারা কেড়ে নিচ্ছে, এবং যে জমি কিন্তু তারা সাঁওতাল আদিবাসীরা পুনরুদ্ধার করেছিল, কারণ বরেন্দ্র অঞ্চল ছিল জঙ্গলে আকিরিত, পুরোটাই ছিল প্রায় জঙ্গল, সেই জঙ্গল তারা পরিষ্কার করেছিল, মাটি সমান করেছিল এবং তারপর সেই চাষযোগ্য জমিতে তারা পরিণত করেছিল। এই করার পরে একটা সময় গিয়ে দেখা গেল তাদের থেকে জমি চলে যাচ্ছে। এই যে জমি দখলের ইতিহাস, এটা কিন্তু ভিভিডলি ডেসক্রাইব রয়েছে মালদা যে রেকর্ড অফিস, অতি খারাপ তার অবস্থা, ভীষণ জীর্ণ, বস্তাবন্দি করে রাখা আছে বিভিন্ন ডকুমেন্ট, যেটা কিন্তু স্টেট আর্কাইভসে নেই। একটা ভিভিড ডেসক্রিপশন ডকুমেন্ট পাওয়া যাচ্ছে, তার জন্য প্রচুর পরিশ্রম, মাস্ক করে কাজ করতে হয়, ধুলোবালির মধ্যে কাজ করতে হয়, কিন্তু পাওয়া গেল যে কিভাবে সাঁওতাল আদিবাসীদের জমি ধীরে ধীরে হস্তান্তরিত হয়ে যাচ্ছে এবং আদিবাসী কৃষকেরা ধীরে ধীরে ভূমিহীন শ্রেণীতে পরিণত হচ্ছে। এই যে ইকোনমিক ব্যাপারটা, ইকোনমিক এক্সপ্লয়টেশন, এই ইকোনমিক এক্সপ্লয়টেশনের ব্যাপারটা তনিকা সরকারের গবেষণায় অবশ্যই রয়েছে, কিন্তু উনি ছুঁয়ে গেছেন, এটাকে ডিটেল আলোচনা করেনি। আমি যেটা চেষ্টা করলাম আমার সীমিত ক্ষমতার মধ্যেও সেটা দেখানো, ফলে কিছুটা হলেও বোধহয় ভার্সনটা একটু পাল্টে গেল, অর্থাৎ সেটা কিন্তু পুরোপুরি স্থানীয় স্তরে গবেষণার মাধ্যমে। আরেকটি ছোট্ট ঘটনা করা বলে আমি হ্যান্ডওভার করে দেবো, মানে সেটা হচ্ছে যে 1947-এ মালদায় একটি ঘটনা ঘটে, মানে ঠিক পার্টিশনের আগে সেটা হচ্ছে যে সাঁওতাল আদিবাসীদের উপর বামুনগোলা অঞ্চলে পুলিশ গুলি চালায় এবং 7জন বা 8জন সাঁওতাল নিহত হয়। এবং এই ঘটনাটিকে অফিসিয়াল হিস্ট্রি, তেভাগা আন্দোলনের উপর যত ইতিহাস বই রয়েছে সমস্ত ইতিহাস বইতে এই ঘটনাকে তেভাগা আন্দোলনের সঙ্গে যুক্ত হিসাবে দেখানো হয়েছে। অর্থাৎ সাঁওতাল আদিবাসীদের এই যে গুলি চালানো বা সাঁওতাল আদিবাসীদের প্রতিবাদ আন্দোলন, সেটা তেভাগা আন্দোলনের সঙ্গে যুক্ত। বাংলা এবং ইংরেজি ভাষায় যত বই রয়েছে তেভাগা আন্দোলনের বই, একাডেমিক হিস্টোরিয়ানদের,
সেখানে ঘটনাটা তেভাগার সঙ্গে যুক্ত করে দেখানো হয়েছে। কিন্তু সমসাময়িক মালদার যে স্থানীয় সংবাদপত্র একদম অন্যরকম, কিন্তু একদম ডায়ামেট্রিক্যালি অপোজিট একটা ভিউ দিচ্ছে, পাওয়া যাচ্ছে, এবং ডকুমেন্ট সহ, প্রমাণ সহ, যে এটা কোনোভাবেই তেভাগা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল না। 47-এ যে ঘটনাটা ঘটলো সেটা সাঁওতাল আদিবাসী মানুষদের একটা বিশেষ রিচুয়ালকে কেন্দ্র করে। বছরের একটা নির্দিষ্ট সময়ে তারা জমিদারের বিলে মাছ ধরত, অর্থাৎ এই মাছ ধরার অধিকারটা তারা বংশ পরম্পরায় ভোগ করে এসছে। সেই মাছ ধরত এবং বামনগোলার জমিদার তিনি এই ধরার উপরে, মাছ ধরার উপরে নিষেধাজ্ঞা জারি করলেন এবং পুলিশকে খবর দিলেন। পুলিশ এসে সাঁওতালদের সরে যেতে বলল আদিবাসী মানুষদের। তারা যখন গেল না তখন তারা তাদের উপর গুলি চালালো এবং বেশ কয়েকজন আদিবাসী সন্তান নিহত হলেন। তাহলে অফিসিয়াল যে ভার্সন যেটা রয়েছে তেভাগা আন্দোলন সঙ্গে যুক্ত, এই ধারণাটি কিন্তু পুরোপুরি পাল্টে গেল। আমার বক্তব্য এখানে যে স্থানীয় স্তরে এমন অনেক উপাদান রয়েছে যেগুলো আমরা সংগ্রহ করতে পারি, যেগুলো আমরা সংগ্রহ করব, আমরা ডিজিটাইজ করব, আমরা প্রিজার্ভ করব, এবং কিভাবে করব সেটা আমাদের সম্মানিত যে বক্তা আজ আমাদের পথ নির্দেশ করবেন। আমি আর বক্তব্য বেশি বাড়াবো না, আমার শুনতে অনেক বেশি আগ্রহী। আমি এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। কাজগুলো তো আমাদের বুঝতেই পারছেন কেন ইতিহাসের এরকম একটা আর্কাইভ বোর্ড মহাবিদ্যালয়তেই হওয়া প্রয়োজন ছিল। এতগুলো ইতিহাস মনস্ক মানুষ যে কলেজে, সেখানে তো এরকম একটা আর্কাইভের বহুদিন ধরেই দরকার ছিল, হয়তো সেই দরকারটাই আমরা মিট করব। তো আমরা এই স্যারের বক্তব্যের মধ্যে দিয়ে এই টেকনিক্যাল সেশনের শেষে এসে পৌঁছালাম। এবার আমরা সরাসরি আমাদের যে দুজন বক্তা তাদের শুনবো। তো প্রথমেই আমরা চলে যাচ্ছি ডক্টর শান্তনু মাঝি। শান্তনুকে ইন্ট্রোডিউস করার জন্য শর্ট বায়ো আমার আর শান্তনু চাওয়া হয়নি, কিন্তু শান্তনুকে কিছু ইন্ট্রোডিউস করার মতো আমাদের নিজস্ব নিশ্চয়ই যেটা ইন্ট্রোডিউস করে আমার এক বছর শুধু জুনিয়র ইনে যাদবপুর শান্তনু কালচারাল টেক্সট অ্যান্ড রেকর্ডস এর বিচিত্রা প্রজেক্টটার সাথে যুক্ত ছিলেন। শান্তনু এই মুহূর্তে টেকনোলজি ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ইংলিশ লিটারেচার হলো। শান্তনুর এডিটেড একটা অলরেডি কাজ উইমেন রাইটিং নিয়ে, এখানে সঞ্চয়িত লেখা দেখেছি, সেটা অলরেডি বেরিয়েছে। শান্তনু বেশ কিছু হিস্টোরিক্যাল ওয়ার্কস প্রজেক্টের সাথে যুক্ত, নিজের গবেষণাতেও সেটা ছিল। তো এই সামান্য শর্ট বায়ো দিয়ে শান্তনুকে ওয়েলকাম করছি। আগ্রহীরা ওর প্রোফাইল অনলাইনে রয়েছে, দেখে নিতে পারবেন। তো শান্তনু তার বক্তব্যটি রাখবেন, বিল্ডিং অ্যান আর্কাইভ ইন এ ডিজিটাল এজ। স্যার আমরা কি আপনাদের চেয়ারটা সামনে করে দিই? সেটা সবচেয়ে ভালো। একটু শান্তনু, এক মিনিট সময় দেয়, একটু ভলেন্টিয়ার একটুখানি একটু চেয়ারগুলো সামনে করে দেন। আবিদালি খাঁ সাহেবের স্মৃতিতে এইরকম একটি সেন্টার যে এই কলেজ গোড়াপত্তন করতে সমর্থ হয়েছে, তার জন্য আলাদা করে কর্তৃপক্ষ এবং সকলে যারা এই সেন্টারের সঙ্গে যুক্ত তাদেরকে বিশেষ অভিনন্দন জানাচ্ছি। আমরা যে পেশার সাথে যুক্ত সেই পেশায় বোধহয় স্মৃতিকে এইভাবেই চলমান রাখা যায়। আজকে আর্কাইভের কথা বলবো। আর্কাইভের প্রসঙ্গ আনতে গেলে স্মৃতি প্রসঙ্গ এসে পড়ে, তাই স্মৃতি কথা দিয়ে শুরু করা হয়তো উচিত হবে। এই সেন্টারের গোড়াপত্তনে উদ্যোক্তারা যে কনসেপ্ট নোটটি আমাদের সাথে ভাগ করে নিয়েছিলেন, সেই কনসেপ্ট নোট আমি আশা করছি এখানে অনেকেই পড়েছেন, বা সেই কনসেপ্ট নোট যখন গঠন করা হচ্ছিল নিশ্চয়ই অনেকেরই সচেষ্ট ভূমিকা ছিল সেখানে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এই তিন কাল নিয়ে কিছু জ্ঞানগর্ভ আলোচনা আছে। আর্কাইভের প্রসঙ্গ এলেই আমরা একরকম ভাবে খুব সহজভাবে মেনে নিই যে আমরা অতীতের কথাই বলছি, কিন্তু অতীতের যে কাল, সেই কালের পরিধি কতটুকু, এই প্রশ্নটি যদি আমরা নিজেদেরকে জিজ্ঞেস করি তাহলে বুঝবো যে বর্তমানের মধ্যেই কিন্তু অতীতের উৎস। ইংরেজিতে একটা কথা আছে, আমরা প্রায়শই বলি মেমোরি মেকeth a man, অর্থাৎ কি না আমরা কি তার যে অস্তিত্ব
সেইটা নির্ভর করে আমাদের স্মৃতির উপর। স্মৃতি ছাড়া কিন্তু আমাদের কোনো অস্তিত্ব নেই। আমি কে, কোথায় থাকি, আর সকালে কি খেয়েছি, কোন পথ দিয়ে কলেজে এলাম, আগামী দিনে কটা ক্লাস আছে, কোন পিরিয়ড, তারপর কোথায় যাব, এই সবটা কিন্তু ভরা আছে স্মৃতিতে। আর্কাইভিং যদি এই স্মৃতি সংরক্ষণের একটি পথ হয়, তাহলে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এই তিনটি কাল কিভাবে আর্কাইভে আমরা প্রতিফলিত করতে পারি, এই বিষয় নিয়ে কিন্তু আমাদের সবাইকে ভাবনা চিন্তা করতে হবে। আমরা এখনো অবধি যে আলোচনাগুলি শুনলাম খুব গুরুত্বপূর্ণ আলোচনা, কিন্তু সেখানে বেশ কিছু কালেকশনের কথা ইতিমধ্যেই উঠে এলো। যেমন খুশি হলাম জেনে যে এই কলেজ মালদা ডিস্ট্রিক্ট লাইব্রেরির সাথে ইতিমধ্যেই একটি মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সই করেছে। মালদা জেলা অফিসেও বেশ কিছু নথি চিহ্নিত করা গেছে। কিন্তু আর্কাইভে যখন আমরা এই ধরনের ডকুমেন্ট হ্যান্ডেল করছি, তখন মনে রাখতে হবে যে আর্কাইভিং এ দুটো কথার খুব চলন আছে। একটা হচ্ছে কালেক্টর, যে কিনা কালেকশন খাড়া করে। অনেক সময় আমরা নিজেরা যে ধরনের আর্কাইভের সাথে কাজ করেছি, সেখানে আমরা গোটা কালেকশন উদ্ধার করে নিয়ে আসি এবং সেই কালেকশনকে আর্কাইভ করা হয়। এই কালেকশন যখন তৈরি হয়, তখন সেখানে কালেক্টরের যে একটি নিজ উৎসাহ, একটি পছন্দ এবং অপছন্দের পরিধি, তার দ্বারা চালিত হয়ে কিন্তু কালেকশন তৈরি হয়। আমার হয়তো একটি বিশেষ ধরনের সঙ্গীতের প্রতি দারুণ অনুরাগ, আমার কাছে সেই বিশেষ সঙ্গীতে দারুণ একটি কালেকশন আছে, আমি একজন কালেক্টর। কিন্তু যখন একজন আর্কিভিস্ট হিসেবে সেই কালেকশন আমি আর্কাইভ করব, তখন কিন্তু আমাকে মাথা রাখতে হবে যে এই আর্কাইভ কে বা কারা ব্যবহার করতে চলেছে। এবং সত্যি কথা বলতে কি, সময় এখন এত দ্রুত পাল্টাচ্ছে, এই বর্তমানে দাঁড়িয়ে ভবিষ্যৎটাকে সঠিক নির্ভুলভাবে বলে দেওয়ার অধিকার বোধহয় আমাদের কারোর কাছেই নেই। সেই জন্য আমরা আর্কিভিস্টের দৃষ্টিভঙ্গি থেকে যখন একটি কালেকশনকে অ্যাপ্রোচ করব, তখন কিন্তু মাথায় রাখতে হবে আমাদের নিজেদের পছন্দ অপছন্দ, নিজেদের গবেষণার যে পরিবহ, সেগুলো থেকে উত্তরণের পথে সেগুলো ছাপিয়ে গিয়ে যা পাচ্ছি সেইটাকে সঠিকভাবে বৈজ্ঞানিক উপায় আমরা ডিজিটাইজেশন ইনিশিয়েটিভস তুলে ধরতে পারছি কিনা। এই অবস্থান থেকে আমরা একটি আর্কাইভ গড়ে তুলতে গিয়ে কি কি ধরনের মেটেরিয়ালের সম্মুখীন হতে পারি, সেইটা আমি আমার বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরবার চেষ্টা করব। এবং এই ভিন্ন ভিন্ন মেটেরিয়ালের জন্য যে ভিন্ন ভিন্ন আর্কাইভিং প্রসেসের আমাদের সম্মুখীন হতে হবে, সেইটা কিভাবে আমরা তৈরি করতে পারি, এইটাই শুধুমাত্র ভাগ করে নেওয়া। আমরা জানি বটে যে আর্কাইভের কথা এলেই আমার নিজের ট্রেনিং সাহিত্যে, সেই জন্য আমাদের একটি বদভ্যাস আছে যে কোনো একটি শব্দের উৎপত্তি নিয়ে আমরা ভীষণ মাথা ঘামিয়ে ফেলি। হ্যাঁ, শব্দের উৎপত্তি কোথায়, অর্থ কি, ইতিহাসে সেই শব্দের যে পরিবহ অনুষঙ্গ, সেগুলো কেমন পাল্টে পাল্টে গেছে। বারবার করে আর্কাইভের প্রসঙ্গ আসছে বটে, কিন্তু এই সেন্টারে কনসেপ্ট নোট যারা পড়েছেন তারা দেখবেন যে উদ্যোক্তারা খুব চমৎকার ভাবে ডেরিডার আর্কাইভ ফিভারের প্রসঙ্গ নিয়ে এসেছে। আর্কাইভ শব্দটির উৎপত্তি যদি আমরা খোঁজ করি, তাহলে দেখব এর উৎস কিন্তু লুকিয়ে আছে গ্রিক সমাজ এবং সংস্কৃতিতে। যেটাকে আমরা বলছি আর্কাইয়ন, সেটি আদতে গ্রিক যে ম্যাজিস্ট্রেটরা, তাদের যে টাউন হল বা পাবলিক রেকর্ডস এর একটি বলা যেতে পারে পরবর্তীকালে ইন দ্য ওয়ান্ট অফ আ বেটার ওয়ার্ড লেখাগার, কেমন সেই সংরক্ষণ থেকে এই যে ধারণাটি উঠে এসেছে। কিন্তু আমি যে মুহূর্তে এই আর্কাইয়নের অনুষঙ্গকে নিয়ে আসছি আমার আলোচনার মধ্যে, এইটি বলতেও আমার কোনো বাধা নেই যে এই যে যারা এই গ্রিক আর্কি, যারা এই লোকাল ম্যাজিস্ট্রেট, তাদের মধ্যে কিন্তু একটা অদ্ভুত ধারার আমরা সুস্পষ্টভাবে চিহ্নিত করতে পারছি। সেটা হচ্ছে তারা যে শুধুমাত্র সংরক্ষণ করছেন তা নয়, যে মেটেরিয়ালকে
তারা সংরক্ষণ করছেন তাদের মধ্যে কিন্তু সেই মেটেরিয়ালকে ইন্টারপ্রেট করারও একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ কিনা যা আমি সংরক্ষণ করলাম সেটি কিভাবে পড়তে হবে, তার প্রতি অ্যাপ্রোচ কি হবে, সেটি একভাবে আমাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। একটা প্রিকনসিভ নোশন, একটি পূর্ব পরিকল্পিত ধারণা আমার মধ্যে সঞ্চারিত করে দিচ্ছে। আধুনিক সময় আর্কাইভের যে ধারণা তা কিন্তু এটা থেকে অনেকটাই আলাদা। এই ব্যাপারটা মাথায় রেখে কিন্তু আমাদের যে কোনো রকমের আর্কাইভিং এর যে কাজ সেইটায় হাত দিতে হবে। মহাফিজখানা বা again in want of a better word লেখাগার যদি আমরা দেখি, লেখাগারের সাথে তো আমরা বিভিন্ন ভাবে যারা আমরা ছাত্র গবেষক তারা অবশ্যই পরিচিত, কারণ আমাদের নিজেদের কাজের জন্য আমাদের নানা রকম লেখাগার মহাফিজখানার সাথে অহরহ নানাবিধ নথি দেখতে হয়, জানতে হয়, শুনতে হয়, বুঝতে হয়। এবং যে কথাটি স্যারেরা বললেন যে ভারত যখন একটি ইন্ডিপেন্ডেন্ট নেশন স্টেট হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারলো, তখন আমাদের যে ন্যাশনাল আর্কাইভ গড়ে উঠলো, তা ন্যাশনাল আর্কাইভ এন্ড রেকর্ডস অ্যাডমিনিস্ট্রেশনই হোক অথবা ন্যাশনাল আর্কাইভ অফ ইন্ডিয়া হোক, টাটা সেন্ট্রাল আর্কাইভস এর মতো একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান ভিত্তিক তথ্যের আর্কাইভ হোক, অথবা আর্কাইভ অফ নর্থ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের মতো একেবারে সঙ্গীতের একটি আর্কাইভ হোক না কেন, এই ধরনের লেখাগারের পেছনেও যে ধরনের দৃষ্টিকোণ গঠিত থাকে তা আমরা কম বেশি সকলেই পরিচিত। আমি মূলত আমার এই আলোচনার মাধ্যমে 3 ধরনের কালচারাল টেক্সটের অনুষঙ্গ আনব, যেটা আমার মনে হয়েছে যে আমরা যে ধরনের আর্কাইভিং এর প্রস্তাব এই সেন্টারের কর্মসূচির মাধ্যমে আনতে চলেছি তার ক্ষেত্রে হয়তোবা খানিকটা সুবিধে করে দিলেও দিতে পারে। আমি এখনো অব্দি প্রাথমিক স্তরের কথাবার্তা শুনে যেটুকু বুঝতে পারলাম তাতে এই ব্যাপারটা আমার কাছে খুব স্পষ্ট হয়ে গেছে যে এই আর্কাইভের একেবারে গোড়ার দিকে যে কালচারাল টেক্সট বা ডকুমেন্টস গুলোর কথা বলা হচ্ছে তার অনেকগুলি হচ্ছে প্রিন্টেড টেক্সট। হ্যাঁ, কিছু যদি লিখিত নথিও থেকে থাকে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই যে আমরা আদতে দেখতে চাইছি যে আমরা প্রাথমিকভাবে একটি প্রিন্ট ডিজিটাইজেশন প্রজেক্ট বা ইমেজ ডিজিটাইজেশন প্রজেক্ট কিভাবে তার গোড়াপত্তন করতে পারি। এবার এই ক্ষেত্রে কালচারাল টেক্সট যাই হোক না কেন, আর্কাইভিং এর গোড়ার কথা হচ্ছে একটি ইনভেন্টরি প্রস্তুত করা। অর্থাৎ কিনা আমার কাছে যে 4 রকমের জিনিস একসাথে এসে আমার কাছে পৌঁছলো সেইটাকে আমি বিভিন্ন ভাবে বিভক্ত করব কি করে, এবং সেইটা করতে গিয়ে আমাদের কিন্তু সেই কালচারাল ডকুমেন্টকে একাধিক প্রশ্নের সম্মুখীন করতে হবে। সেই কালচারাল ডকুমেন্ট কার, কোথা থেকে সেই ডকুমেন্টের উৎপত্তি হলো, সেই ডকুমেন্ট কি মানে এইটা আমি পাঠিয়ে দেবো, হ্যাঁ এটা এমন কিছু মানে মণিমুক্ত নয় যে মানে একটু খুঁজলেই আর কি গুগল ডকুমেন্টও এই ধরনের হাজারো রকম স্লাইড পাওয়া যায়। হ্যাঁ, যারা যারা উৎসাহী আমি মাস্টারমশাইদের দেবো এবং চাইবো মানে যথেচ্ছাচারভাবে যেন এর টিচিং এবং ডিসেমিনেশন হয়। হ্যাঁ, কিন্তু এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ যে আদতে কালেকশনের প্রকৃতি বুঝবার জন্য ইনভেন্টরি লিস্ট যখন আমরা তৈরি করছি তখন একেবারে গোড়ার দিকে কিছু কাজের প্রশ্ন আমাদের ভেবে নিতে হবে, এবং আমি যেটা তুলে ধরেছি সেটা একটি উদাহরণ মাত্র। অর্থাৎ কিনা কি ধরনের প্রশ্ন আমরা সেই কালচারাল মেটেরিয়াল প্রতি করতে পারি সেটা অনেকাংশেই কালচারাল মেটেরিয়াল নিজেই কিন্তু ডিটারমাইন করে দেবে। হ্যাঁ, অর্থাৎ এই ধরনের নানাবিধ প্রশ্ন কিন্তু আমাদের বারে বারে কালচারাল মেটেরিয়ালকে জিজ্ঞাসা করতে হবে, এবং এই থেকে যে প্রতিক্রিয়া উঠে আসবে তার নিরিখে কিন্তু আমাদের ঠিক করতে হবে যে আমাদের আর্কাইভাল পলিসি কি হবে এবং ডিজিটাইজেশনের যে প্রজেক্ট তা কতগুলো ভাগে আমরা বিভক্ত করতে পারবো। হ্যাঁ, এই ক্ষেত্রে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে কিছু প্রশ্ন যেমন কালেকশন কেন্দ্রিক, অর্থাৎ কিনা কালেকশনটি কি কেউ ডোনেট করেছেন, সেটা কি কলেজের তরফ থেকে কিনে নেওয়া হলো, নাকি সেটি কোনো সরকারি লেখাকারে সংরক্ষিত আছে এবং কলেজ কোনো একটি সমঝোতার মাধ্যমে শুধুমাত্র সেই কালেকশনটি ডিজিটাইজেশন করছে, তাহলে তারপরে সেই কালেকশনটি কোথায় যাবে। অর্থাৎ কিনা অ্যানালগ যে কালেকশন অর্থাৎ পেপার রেকর্ড সেগুলো কি তাহলে মানে যে লেখাগারে ছিল, যে স্টেট আর্কাইভে ছিল
সেখানেই চলে যাবে? কলেজের কাছে শুধুমাত্র ডিজিটাল ফাইল থাকবে? যদি তাই হয় তাহলে ডিজিটাইজিং প্রসিডিওর হবে কোথায়? সেটা কি ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে হবে, নাকি সেই কাগজগুলো কলেজে নিয়ে আসা হবে? এবার যে ডকুমেন্টগুলো স্যার বলছিলেন ভীষণভাবে ভঙ্গু, আপনারা ইতিমধ্যেই ডিস্ট্রিক্ট অফিসে এই করতে পেরেছেন, সেই ক্ষেত্রে পেপার হ্যান্ডলিং কিভাবে হবে? এটিও কিন্তু একটু নির্দিষ্ট ডিসিপ্লিন। আমাদের আর্কাইভে আমাদের এই রকম স্পেশালিস্টের সান্নিধ্যে আসার সুযোগ হয়েছিল, যারা পেপারের কনস্টিটিউশন ফরমেশন দিয়ে সেই পেপারে কি ধরনের কেমিক্যাল সাবস্টেন্স গেছে এইটা কেমিক্যালি স্টাডি করে বলে দেবে যে সেই পেপার কিভাবে হ্যান্ডেল করা যায়, ঠিক কি ধরনের পেপার ঠিক কত তাপমাত্রায় রাখলে, কি ধরনের হিউমিডিটি এনভায়রনমেন্টে রাখলে সেটাকে বেশি দিন সংরক্ষণ করা যায়। এগুলো কিন্তু একেবারে বিজ্ঞানের কথা, এগুলো ভীষণ স্পেসিফিক নলেজ। এবার মানে এত কিছু শুনে আমার মনে হয় একেবারেই চমকে ওঠার কোনো কারণ নেই, কারণ এই রকম একটি আর্কাইভের ক্ষেত্রে একেবারে শুরুতেই এই এতগুলো এক্সপার্টিজ এক জায়গায় জোগাড় করা কিন্তু সম্ভব নয়। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? ইতিমধ্যেই প্রতিষ্ঠিত যে মহাপেজখানাগুলো, যাদের কাছে এই ধরনের এক্সপার্টিজ মজুদ আছে, আমাদের তাদের সাথে কোলাবোরেশনে যেতে হবে। তাদেরকে আহ্বান করতে হবে যে আমরা ইতিমধ্যে এই ডিজিটাল কালচারাল টেক্সট, এই কালচারাল মেটেরিয়াল সংরক্ষণ করতে সমর্থ হয়েছি। যারা গবেষক, যারা বিশেষজ্ঞ, তারা যেন ইনভেন্টরি গঠনের ক্ষেত্রে একটা খুব বড় দিক হচ্ছে যে ফিজিক্যাল কালেকশন আমার কাছে আসছে তার সম্বন্ধে যত রকমের ইনফরমেশন আমরা পেতে পারি। অনেক সময় কি হয়, এটা আমাদের অভিজ্ঞতা থেকে বলছি, আমরা ফিজিক্যাল অবজেক্টটি নিয়ে এত বেশি ইনভলভ হয়ে পড়ি যে ফিজিক্যাল অবজেক্টটি যে ক্যারিয়ারে এসছে সেটা সম্বন্ধে একেবারেই দৃষ্টি নিক্ষেপ করি না। এই কথা শুনলে খুব হাস্যাস্পদ লাগবে বটে, কিন্তু আমরা যে ধরনের আবহাওয়ায় থাকি তাতে ওই ধরনের একটা স্টোরেজ ক্যাপাসিটি থেকে, আমি বলছি অডিও ক্যাসেটের কথা, যে ধরনের ক্যাসেট 90-এর দশকে দেখে রীতিমান আমি বড় হয়েছি, হ্যাঁ, ওই মেটেরিয়াল কিন্তু ওর চেয়ে ভালো মানে গার্হস্থ্য অন্তত পক্ষে পরিপ্রেক্ষিতে রাখার সুবন্দোবস্ত করা যায় না। এবং তিনি খুব যত্ন করে প্রত্যেকটি জুতোর বাক্সের ওপর ঠিক কত নম্বর ক্যাসেট থেকে কত নম্বর ক্যাসেট একটি বাক্সে পাওয়া যাবে, সেই নম্বরগুলির মধ্যে কার কার কোন কোন শিল্পীর কি কি গান তিনি কি রাগ গিয়েছেন, সঙ্গত কারা করেছেন, সেগুলো খুব পেইনস্টেকিংলি একটা ইনভেন্টরি লিস্ট ট্যাক্সোনমি বজায় রাখতে হয়। তাহলে কিন্তু মেটাডেটা ফরমেশনকে একেবারেই হেলোভাবে নিলে হবে না। কেমন? আচ্ছা, আমি এবার একটু চট করে এগুলো বিভিন্ন রকমের ইনভেন্টরি তৈরির লিস্টিং, এইরকম একাধিক স্যাম্পল একটু খুঁজলে ইন্টারনেটেও অহরহ আমাদের দেশে এবং বিদেশে যে আর্কাইভগুলো আছে সহজেই পাওয়া যাবে। ইনফ্যাক্ট আমাদের যে ন্যাশনাল আর্কাইভস গুলো আছে তাদের কিছু কিছু ডিজিটাইজেশন ইনিশিয়েটিভের মধ্যে থেকেও হয়তো এই ধরনের প্রশ্নগুলো উঠে আসতে পারে। সময় যেহেতু খুব বেশি নেই, আমি আপাতত একটু পরের দিকে স্লাইডগুলো যাচ্ছি। যদি দরকার হয় তখন আমরা কথোপকথনে আগ্রহী হব, তখন আবার এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করতে পারি। কেমন? আমি একটু এই প্রিন্ট বা ইমেজ ডিজিটাইজেশনের কথায় যে আসার কথা বলছিলাম, আমরা খুব উদ্গ্রীব হয়ে শুনছিলাম যখন স্যারেরা বলছিলেন যে এখানকার যে স্থানীয় লাইব্রেরি, ডিস্ট্রিক্ট লাইব্রেরি, সেখানে যে নথিগুলো ইতিমধ্যেই তারা চিহ্নিত করতে পেরেছেন সেইগুলোকে সংরক্ষণ কিভাবে করা যেতে পারে। আর রাহিয়ার আমার মধ্যে একটি আলোচনা হচ্ছিল যে কি ধরনের জং থাকি সেখানে গরমের জন্য, হিউমিডিটির জন্য মোল্ড হয়ে যাওয়া অডিওকে। আমরা যারা 90-এর দশকের ছেলেমেয়েরা, তাদের নিশ্চয়ই মনে থাকবে যে ক্যাসেট জড়িয়ে গেলে আমরা কিভাবে সেই পেন বা পেন্সিল দিয়ে ঘুরিয়ে তারপরে সেটাকে আবার আনওয়াইন্ড করে ক্যাসেট প্লেয়ারে দিতাম। হ্যাঁ, রিল টেপের ক্ষেত্রেও কিন্তু এটা খুব জরুরি। আমাদের আর্কাইভে আমরা খুব মানে ভাগ্যবান যে আমরা এরকম কিছু টেকনিশিয়ানদের পেয়েছি যারা একাধিক মানে খুব বড় বড় কোম্পানিগুলো থেকে রিটায়ার করে একেবারে সত্যি কথা বলতে কি ভলান্টিয়ার করেছেন এই অক্সিলিয়ারি টেকনোলজিগুলো নিয়ে কাজ করবার জন্য। আমি জাতীয় স্তরেও বলছি যে বিভিন্ন রকমের টেকনোলজি অক্সিলিয়েট হয়ে গেছে। যেমন আমরা জানতাম যে প্রসার ভারতীর কাছে একটি ওয়ার রেকর্ডিং বাজানোর যন্ত্র ছিল, মানে একটি
যে অর্থে এখন যেমন মানে তো ছেড়িয়ে দিচ্ছে, ডিজিটাল হয়ে গেছে সবকিছু, কিন্তু ক্যাসেটের আগে যেমন এলপি ছিল, এলপির আগে যেমন 70 RPM ছিল, হ্যাঁ সেই কালার রেকর্ড, হ্যাঁ সেরকম ওয়ারেরও রেকর্ড হতো, সিলিন্ডারেরও রেকর্ড হতো। আজকে আর আমাদের কাছে সেরকম কোনো যন্ত্র নেই। সিলিন্ডার কিন্তু আছে, বেশ কিছু রাজ পরিবারে এখনো সংগৃহীত আছে, কিন্তু সেরকম কোনো যন্ত্র নেই যে যন্ত্রে সেগুলো বাজিয়ে তার মধ্যে কি আওয়াজ যে সংরক্ষিত আছে আমরা শুনতে পাই। হ্যাঁ, তার জন্য কিন্তু এই যে টেকনিক্যালিটি দিকটা এটা নিয়েও মাথায় রাখতে হবে। কোথায় গেলে, কার কাছে গেলে এই বিষয়ে পরামর্শ পাওয়া যেতে পারে, কে কোনো নির্দিষ্ট রকমের অসুবিধে সেটা কিভাবে সমাধান হবে করতে হবে, এইটারও কিন্তু একটা ইনভেন্টরি তৈরি করে রাখা দরকার। ওই যেমন আমরা কাজের সূত্রে ইয়েলো পেজেস বা সুলেখা ব্যবহার করি, হ্যাঁ খুঁজলেই প্লাম্বারের ফোন নাম্বার পাওয়া যায়, ওরকম আর্কাইভাল একটা ইনভেন্টরিও কিন্তু প্রতিনিয়ত কাজের জন্য খুব দরকার। এই নেটওয়ার্কের আমার মনে হয় অংশীদার বলে তা এমনি হবে। আচ্ছা, এই একটা বিষয় আমার মনে হয় আমার পরে রাহি এটা নিয়ে বলবে, তাই আমি খুব বিশেষ বলছি না, আমি অনুরোধ করবো যদি বলে, কিন্তু মেটাডেটা কিভাবে স্ট্রাকচার হবে এবং আর্কাইভে আমরা যে ডেটা সত্যি কথা বলতে কি ক্রিয়েট করছি বা ফর্ম করছি সেইটা একাডেমিয়ায় কিভাবে রিপ্রেজেন্টেড হবে, এই নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করার মানে অনেক অনুষঙ্গ আছে। হয়তো যখন কথোপকথনে আসবো তখন হ্যাঁ, মেটাডেটা আর কিছুই নয়, ইটস ডেটা অ্যাবাউট ডেটা। ধরে নিলাম আমি যদি একটি রেকর্ড ডিজিটাইজ, একটি গালার রেকর্ড আমি ডিজিটাইজ করছি, কেমন ধরে নিলাম গহরজানের একটি রেকর্ড, সেখানে একটা পিঠে একটি কীর্তন আছে আর একটি পিঠে একটি কাওয়ালি আছে, কেমন। এবার ধরে নিই এটা একটা মেগাফোনের রেকর্ড, হ্যাঁ, এবং সেই রেকর্ডের লেভেলের মধ্যে অনেকগুলো তথ্য আছে, অর্থাৎ গায়িকাকে, কি ধরনের গান, গানের প্রথম লাইনটি কি, কোন সালে প্রকাশিত হয়েছিল, এবং আবার আমি বলছি ফিজিক্যাল ক্যারিয়ার থেকে আমরা অনেক রকম তথ্য পাই। সে রেকর্ডের যে খাপ, সেই খাপ যদি আমাদের কাছে থাকে সেখানেও লেখা থাকবে যে এই যে রেকর্ড কোম্পানি তার অফিস কোথায় ছিল, হয়তো কোন সাল থেকে কোন সাল ছিল, হ্যাঁ এই রেকর্ড কোম্পানি থেকে আর কোন কোন শিল্পীরা রেকর্ড করেছিলেন। এই যে তথ্যগুলো আমরা পাচ্ছি ফ্রম দ্য ফিজিক্যাল অবজেক্ট সো অ্যাজ টু সে, সেইগুলো আমাদেরকে তুলে ধরতে হচ্ছে ইন লার্জ এক্সপেন্সিভ মাইক্রোসফট এক্সেল শিট। এক্সেল শিটে কাজ করার অভিজ্ঞতা তো আমাদের কম বেশি সবারই আছে, যেমন আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে কাজ করি, এক্সেল শিটেও তো কাজ করি। এই এক্সেল শিটের একটি নির্দিষ্ট ধারা হচ্ছে যাকে আমাদের আর্কাইভিং এর ভাষায় বলা হয় ডাবলিন কোর মেটাডেটা কি। এইটা আর কিছুই না, এইটা হচ্ছে একটি মান্যতা যেটা যে কোনো রকমের আর্কাইভাল যে নলেজ সেটাকে যখন রিপ্রেজেন্ট করা হচ্ছে, যেমন ইন ট্যাক্সোনমিক ডিটেইলস, এই মান্যতার উপর নির্ভর করে সেই তথ্যগুলো দেওয়া হচ্ছে, কেমন। এবং সেখানে একাধিক ফিল্ড থাকে, এবং সেই ফিল্ডগুলো কি হবে সেগুলো কিন্তু আমার মেটেরিয়ালের যে ধরন, সেই ধরন দেখে আমাকে ঠিক করতে হবে, কেমন। আমি নিশ্চিত যে আমি অনুরোধ করবো রাহি যদি এই বিষয়ে একটু আলোকপাত করে। কিন্তু সবার শেষে, এটা আমার লাস্ট স্লাইড, আমরা যে ধরনের মেটেরিয়াল নিয়ে কাজ করছি আর্কাইভিং করতে গেলে কিন্তু এই কপিরাইট বিষয়টাকে খুব একটা খেলো করে দেখলে চলবে না। যেমন ইতিমধ্যেই আপনারা বলেছেন যে মালদা ডিস্ট্রিক্ট লাইব্রেরির সাথে আপনারা কাজ করতে চলেছেন, মালদা জেলা অফিসেও কিছু কাজ আছে। এই যে নথি, এই কপিরাইট হোল্ডার, এই নথি আপনারা সংরক্ষণ করলেন, সংরক্ষণ করে আপনাদের কেন্দ্রে রাখলেন, খুব ভালো কথা। আমি ধরে নিলাম আগামী দিনের গবেষকরা, এবং আশা করবো যে এইখানে যাদেরকে দেখতে পাচ্ছি তাদের মধ্যে থেকেই সেই আগামী দিনের গবেষকরা উঠে আসবে, তারা এলো, তারা এখানে এসে আর্কাইভাল মেটেরিয়াল কনসাল্ট করলো। কিন্তু ধরুন কলেজের সাথে কিছু আর্কাইভাল মেটেরিয়াল আপনারা চাইলেন যে আপনাদের ওয়েবসাইটে দেবেন, সবাইকে জানানোর জন্য যে এই ধরনের একটা দারুণ কাজ, দৃষ্টান্ত স্বরূপ কাজ যথার্থে আপনারা শুরু করতে চেয়েছেন। হঠাৎ দেখা গেল যে নথি আপনি ওয়েবসাইটে দিলেন, কোথাও থেকে একটা উকিলের চিঠি এলো, সেই নথি যার বা সেই নথিতে যার নাম আছে সে হয়তো এখানে কেস ঠুকে দিল, এই বলে যে এই নথি তো আমার প্রপিতামহের, আমার অনুমতি না নিয়ে কেন এই নথি অনলাইনে আনা হলো। এই ধরনের কপিরাইট সংক্রান্ত বিষয় কিন্তু আর্কাইভিং এর পরতে পরতে জড়িত। তাই ওই শুরুর দিকে যে ইনভেন্টরির প্রশ্নগুলো আমি দিয়ে শুরু করেছিলাম, যে কার নথি, কোথা থেকে এলো, কিনে নিলাম নাকি কেউ দান করলো, ওই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমার মনে হয় যেই ক্ষেত্রে যাদবপুর এবং গৌড় মহাবিদ্যালয় একেবারেই এক সারিতে, সেটা হচ্ছে দুটি হচ্ছে বিদ্যা প্রতিষ্ঠান এবং একাডেমিক ইনস্টিটিউশন হওয়ার দরুন
যখন আপনারা এই আর্কাইভাল ফিল্ড ওয়ার্কে যাবেন তখন দেখবেন অনেকেই খুব ভরসা করে নিজেদের জিনিস আপনাদের হাতে তুলে দিতে রাজি হচ্ছে, যেটা সরকারি ক্ষেত্রে হলে অথবা বেসরকারি ক্ষেত্রে হলে হয়তো এতটা সহজ হতো না, কারণ তাদের একটা বিশ্বাসের জায়গা থাকবে যে আপনারাও এইগুলোকে ব্যবহার করবেন ফর ফার্দার একাডেমিক পারপাস, যেটা যাদবপুরের ক্ষেত্রেও কিন্তু হয়েছে। কিন্তু সেই ব্যবহারের ক্ষেত্রে কতটা আপনারা অনলাইন অ্যাভেলেবল করবেন, কতটা আপনাদের কেন্দ্রের যে লেখাকার সেই কেন্দ্রে মানে সংরক্ষিত হবে, এবং কতটা সবার জন্য থাকবে, কতটা শুধুমাত্র গবেষকদের জন্য থাকবে, এবং কতটা এই আর্কাইভের যারা অ্যাডমিনিস্ট্রেটর তাদের জন্যই সংরক্ষিত থাকবে, এই প্রশ্নগুলো খুব জরুরি প্রশ্ন এই আর্কাইভটিকে ভবিষ্যতে সংরক্ষিত করার জন্য এবং পরিচালনা করার জন্য। আমাদের দেশে এখন যে আর্কাইভগুলি সচল তাদেরকে প্রায় দুটি ভাগে ভাগ করা যায়। এক ভাগ হচ্ছে যারা তাদের যাবতীয় ক্যাটালগিং এর কাজ করে ওই গভর্নমেন্ট কোড মেটাডেটা শিটে, মানে এক্সেল শিটে, এবং যেমন আমাদের আর্কাইভ স্কুল অফ কালচারাল টেক্সট এন্ড রেকর্ডস এর আর্কাইভ, সেখানে যাবতীয় কালেকশন যেগুলো ডিজিটাইজ করা হয়েছে তার ক্যাটালগ গুলো কিন্তু অনলাইন তুলে দেওয়া হয় আমাদের ওয়েবসাইটে, এবং বলা থাকে যে মানে যে ডিজিটাল মেটেরিয়াল সেইগুলো যদি কেউ কনসাল্ট করতে চান তাহলে তাকে ইউনিভার্সিটিতে এসে আমাদের স্কুলের প্রিমাইসেসে সেই ডিজিটাল মেটেরিয়াল কনসাল্ট করতে হবে। এটা এক ধরনের। আরেক ধরনের আর্কাইভ হচ্ছে যারা আর্কাইভিং যে ক্যাটালগ সেটা তৈরি করেন নানাবিধ সফটওয়্যারের মাধ্যমে, আর সেই সফটওয়্যারে ফিচার্স থাকে যে কতটা অনলাইন দর্শানো যাবে এবং কতটা শুধুমাত্র যাদের কাছে আর্কাইভাল পারমিশন আছে তারাই দেখতে পাবে। কারণ এই আর্কাইভ তো আদতে একটা কমিউনিটি আর্কাইভ, দেশের আর দশের উপকারের জন্যই এই আর্কাইভ। তাই এই আর্কাইভ কিভাবে ইউজার ফ্রেন্ডলি করে তোলা যেতে পারে, আমার ধারণা মানে যার গোড়াপত্তন একেবারে গোড়া থেকেই আপনাদের যে ভিশন এবং মিশন তার মধ্যে খুব সফলভাবে সমৃদ্ধ, সেই কথাটা মাথায় রেখেই কতটুকু আমরা নিজেদের কাছে রাখবো আর কতটুকু সবার জন্য উজাড় করে দেবো, এই ভাবনাটাও কিন্তু আমাদেরকে ভাবতে হবে। এবং ইউজার যে অ্যাক্সেস পাবে এই আর্কাইভাল কালেকশনে তার কিন্তু বিভিন্ন পরত থাকতে হবে, হ্যাঁ, এবং সেই পরতের মাধ্যমে গিয়ে কিভাবে অ্যাক্সেস দেওয়া হবে। যেমন বিলেতের ক্ষেত্রে স্যার মানে বিদেশি ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে যে আর্কাইভিং এর এবং ডিজিটাইজেশনের প্রসিডিউর চলছে, আমার নিজের যে এফিডেভিট তার যতগুলি প্রাইমারি টেক্সট তার সবগুলো ডিজিটাল করা। আমরা তো সে অর্থে বলতে গেলে থার্ড ওয়ার্ল্ডের যাকে বলে আমাদের মাস্টারমশাইরা পুয়ার ইন্ডিয়ান স্টুডেন্ট, হ্যাঁ, তো সবসময় যে মানে বিলেতের কোনো একটি খুব বাহারি প্রেস থেকে বেরোনো দামি বই গবেষণার স্বার্থে প্রয়োজন হলেও কেনার সামর্থ্য আমাদের কারোরই ছিল না। এখন হয়তো খানিকটা হয়েছে, কিন্তু তখন তো আরোই ছিল না। সেই ক্ষেত্রে মানে নামি দামি যে প্রতিষ্ঠানগুলো যেমন হার্ভার্ড, যেমন কেমব্রিজ, যেমন অক্সফোর্ডের বর্তমান লাইব্রেরি, তারা যখন ডিজিটাইজেশনের ইনিশিয়েটিভ শুরু করলো এবং তারা তাদের কালেকশনগুলো ডিজিটাইজ করে অনলাইন অ্যাভেলেবল করতে আরম্ভ করলো, আমাদের মতো এই দেশের যারা তরুণ গবেষক তাদের জন্য কিন্তু গবেষণার নতুন রাস্তা খুলে গেছিল, কারণ তার আগে অবধি সেই মেটেরিয়ালে আমাদের কোনো অ্যাক্সেস ছিল না। হ্যাঁ, অর্থাৎ এই যে আলোচনা এর আজকে শুধুমাত্র আরম্ভ হলো, শেষ কোথায় আমরা কেউ জানি না, কিন্তু আমরা চাইবো এই আলোচনা যেন সুদীর্ঘ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। প্রয়োজন পড়ে সেটা শান্তনুর কাছ থেকে পাবো, এবং আমাদের মাস্টার মশাইরাই রয়েছেন, অভিজিৎরা রয়েছেন, আরো অনেকে রয়েছে। পরে আস্তে আস্তে আমরা ধাপে ধাপে তাদেরকে অনুরোধ করবো বিভিন্ন রকম সাহায্য। তাই তো নাকি শান্তনু? এবং শান্তনুকে যাতে আমরা সবসময় পাই এই উদ্যোগটাতে। স্যার, এর বাদেও ছোট্ট একটা পরিচয় আছে, আমি একটু পড়ছি। She is interested in understanding the effective use of scientific information for conserving culture, habitat, and biodiversity in the face of growing threats of extinction. Alongside her scientific work, she engages with Santal
culture and actively participates in the documentation and preservation of the endangered cultural heritage. Her works include mapping traditional Santali songs as well as locating and digitizing early Santali periodicals through digital humanities and archiving at the School of Cultural Text and Records, Jadavpur University. তবে আমি একটা খুব কঠিন সময়ে আমার বক্তব্য রাখতে চলেছি, একটা লাঞ্চের আগে অবশ্যই। এবং আরেকটি হচ্ছে যে এত বিশেষ বিশেষ বক্তারা আমার আগে এত কিছু বলে গেছেন, তারপরে জানি না আমার বক্তব্য শুনে তোমাদের ঘুম পেয়ে যাবে কিনা। পেয়ে গেলে সেটা বলো। আমি যে বিষয় নিয়ে বলতে চাইছি সেটা একটু বাইরে থেকে বলতে গেলে ইটস অ্যাবাউট ডিজিটাল হিউম্যানিটি। এবং আমরা এতক্ষণ যে যে কাজের কথা বলেছি সেইগুলো সবকটাই ডিজিটাল হিউম্যানিটিসের মধ্যে পড়ে। আমি এইটুকু বেশ কিছু মানে কেস স্টাডিজ দিয়ে আমার বক্তব্য সাজিয়েছি, যেখানে মূলত আমি বলবো যে ডিজিটাল হিউম্যানিটিস কি, আমরা কেন করব, এবং এই যে আর্কাইভিং এর মাধ্যমে আমরা কিভাবে ডিজিটাল হিউম্যানিটিস করতে পারি, এবং আমার কি প্রশ্ন। আমরা যে বিভিন্ন বিভাগ থেকে বেশিরভাগ সময় আমরা এখন ভীষণভাবে ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ আমাদের ন্যাকে বলুন বা আমাদের বিভিন্ন গ্রেডিং সিস্টেমে বলুন বা আমাদের এখন যে ধরনের পরিবেশে আমরা পাচ্ছি, বেশিরভাগটাই বরং সবটাই ইন্টারডিসিপ্লিনারি। এখন আমার এইটা খুব একটা প্রাণের জায়গা, ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ, কারণ আমি বায়োলজিক্যাল সায়েন্স থেকে পড়াশোনা করেছি, কিন্তু কালচারাল স্টাডিজ সবসময় আমাকে ভীষণ রকম চালিত করেছে। তো যাদবপুরে আসার পরই এটার সুযোগ আমি পাই এবং এখনো শিখছি। তোমাদের কাছ থেকেও আমি অনেক কিছু শিখবো, সেটা আমি আশা রাখি। এবং একসাথে এই কাজটা মানে যে কোনো মাল্টিডিসিপ্লিনারি স্টাডিজ করতে গেলে যে কোনো একটি বিষয়ে সবার মানে একজন ব্যক্তির সবটা বিষয়ে জানা সম্ভব নয়। অতএব বিভিন্ন ডিসিপ্লিনের মানুষ যখন একসাথে এসে কাজ করার চেষ্টা করে, এখন মনে পড়ে গেল যে একটি গুবরে পোকা কিভাবে তার পাতা কাটে, সেইটার ওপর ইন্সপায়ার হয়ে আমাদের বিশেষজ্ঞ অ্যাস্ট্রোফিজিক্সেরা যারা রয়েছেন, ফিজিক্স নিয়ে পড়াশোনা করে চাঁদে কিভাবে ড্রিল করতে হয় সেই মেশিন তৈরি করছে। এই ধরনের কোলাবোরেশন আমাদের যেন আরো চালিত করে এবং এই ধরনের কাজ একসাথে হাত মিলিয়ে এগোলে তবেই আমরা করতে পারব। তো হোয়াট ইজ ডিজিটাল হিউম্যানিটিস, এই বিষয়ে আমি ছোট্ট করে বলবো। দেন হোয়াট আর আর্কাইভস, এটা নিয়ে আমি আর খুব বিশেষ বলবো না, কারণ অনেকটাই বলা হয়েছে। আচ্ছা, ডিজিটাল হিউম্যানিটিস এবং আর্কাইভিং এর যোগ এবং সেটি কিভাবে করা যায়, এবং শেষে আমার কিছু অভিজ্ঞতার কথা যেটা এদেশে হয়েছে বা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হয়েছে, যেখান থেকে আমার ধারণা আমাদের অনেক কিছু শেখার আছে। এবং ভবিষ্যতে আপনারা যে ধরনের উদ্যোগ নিয়েছেন সেটা আমি কিছু জিনিস দেখাবো, সেটা আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। So anything that we do is basically in the computers. Can it be called digital humanities? আমরা তো সবাই মোবাইল ব্যবহার করি, সারাক্ষণই ব্যবহার করতে থাকি, বরং অনেক সময় মনে হয় একটু অতিরিক্ত ব্যবহার করে থাকি। তাহলে কি সবটাই ডিজিটাল হিউম্যানিটিস কারণ আমরা ডিজিটালি করছি? সেটা কোনো বিশেষ যখন আমরা ধরো মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করছি, সেটাকে আমাদের প্রশ্ন কি সেটার উপর ডিপেন্ড করছে আমরা সেটাকে ডিজিটাল হিউম্যানিটিসের আওতায় রাখবো কি রাখবো না। আপাত দৃষ্টিতে দেখতে গেলে আমরা যে ডিজিটাল হিউম্যানিটিসের কাজ করব, সেটা আমাদের নানান ধরনের হিউম্যানিটিস প্রশ্ন, যেরকম ধরো মানে আমাদের লিটারেচার থেকে বা হিস্ট্রি থেকে বা জিওগ্রাফি থেকে বিভিন্ন
ধরনের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো আমাকে কোনো স্পেসিফিক দিকে চালিত করছে কি না সেটার উপর ডিপেন্ড করছে আমরা সেটাকে ডিজিটাল হিউম্যানিটিস বলছি কি বলছি না। তো যেরকম ধরুন এই যে বিভিন্ন ধরনের প্রসেসিং এর মধ্যে আমরা করতে যাই, যেরকম ধরুন ডকুমেন্ট, প্রথম কাজ যেটা অনেক সময় ডকুমেন্ট স্ক্যানিং অথবা আর্কাইভিং যেটা আমরা করছি, সেটা ছবি তুলে হোক, ক্যামেরা দিয়ে হোক, এবং যেই ছবিটা আমরা তুললাম সেটা যদিও বা অ্যানালগ থেকে ডিজিটাল ফরম্যাটে গেল, সেটার মধ্যে কিন্তু অনেকগুলো ট্রান্সফরমেশন হয়ে গেছে। বেসিক্যালি কম্পিউটার সায়েন্সে যারা তোমরা পড়াশোনা করেছো তোমরা আরো বেশি ভালো করে জানবে যে এইগুলো আমরা যেই ধরনের কমান্ড ব্যবহার করি বেশিরভাগটাই 011001, সো দিস ইজ হাউ ইট ইজ কোডেড, তাই না? তো যদিও বা আমরা আউটপুটটা দেখছি একটা ইমেজ, তার ভেতরে কিন্তু নেচারের মধ্যে বেশ তার অ্যাকচুয়াল মানে প্রাইমারি নেচারের একটা বিপুল ট্রান্সফরমেশন হয়েছে, তাই না? অতএব যখন আমরা ডিজিটাল ফাইলটা পেলাম, তো সেই ডিজিটাল ফাইলটা কি সবসময় সার্চেবল হয়? হয় না। অতএব যে পুরনো যেই ফাইল, যেটা ইমেজ ফাইল হিসেবে সেভ হয়েছে, সেইগুলো সার্চেবল করতে হলে কি করতে হয়? এটা এখন আমাদের একটা নতুন প্রশ্নের জায়গা, যে আমরা OCR বলে, যেখানে যখন তোমরা বেশিরভাগই এখন গুগল ড্রাইভ ব্যবহার করো, গুগল ড্রাইভে যখন কোনো ইমেজকে তোমার ধরো এই যে ডকুমেন্ট এখানে যেটা রয়েছে, এনিমেটাদের লেখা নেই, সর্ট অফ এইটা একটা প্রিন্টেড ডকুমেন্ট, যদি আমরা এটার একটা ছবি তুলি, রাইট, এবং গুগল ড্রাইভে গিয়ে যদি আমরা ইমেজ ফাইলটাকে ডক ফাইল হিসেবে খুলি, তো এটা হুবহু সেটার একটা কপি বানিয়ে দেবে। মানে আমি সেখান থেকে কপি করতে পারবো, পেস্ট করতে পারবো, অল্টার করতে পারবো, চেঞ্জ করতে পারবো। এটা কি করে সম্ভব? বিকজ দ্য মেশিন ক্যান রিড and give you the output in such a way that it can be copied and done in a certain way, right? কিন্তু ধরো তুমি অনেক পুরনো যদি ডকুমেন্ট হয়, ধরো এই ডকুমেন্টটা যদি বাংলায় লেখা থাকতো, আমাদের এখনো সেই রকম ভালো OCR সফটওয়্যার এখনো তৈরি হয়নি যে কিনা বাংলা থেকে নির্ভুলভাবে 100% কারেক্টলি এই একই কাজটা করতে প্রিসিশন দেবে অ্যাপ্রক্সিমেটলি 98% কিংবা 99%, শুনে বেশ ভালো লাগছে 98-99%, কিন্তু সেটা যদি 1000 পাতা 10,000 পাতা হয়, তাহলে বুঝতেই পারছো কত শতাংশ সেটার মধ্যে থেকে ভুল থাকবে এবং সেটা আমরা কিভাবে প্রসেস করতে পারবো, তাই না? অতএব এইটা যারা কম্পিউটার সায়েন্সে কাজ করছো এবং যারা হিউম্যানিটিজে পড়াশোনা করছো, তোমাদের এটা একটা বড় কাজের জায়গা যে আমাদের বিভিন্ন হরফে কিভাবে মেশিন রিডেবল সফটওয়্যার তৈরি করা যাবে, যেটা থেকে আমরা এই ডেটাটা বার করতে পারবো। ওকে, তো এই বিষয়ে বলা হয়ে গেছে, বাট আমি একটা কথাই শুধু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে স্টুডেন্টদের কাছে অনেক সময় মনে হয় এই যে এত কালেকশন, এত সেটা আর্কাইভ এবং লাইব্রেরি, তো মানে পার্থক্যটা কোথায়? নাকি দুটোই এক, আমরা দুটোকে আলাদা বাহারি নাম দিচ্ছি কেন? তো খুবই অল্প ফারাক রয়েছে। সেই ফারাকটি হচ্ছে লাইব্রেরিতে যেভাবে মানে ট্যাক্সোনমি বা ক্যাটেগরাইজেশন করা হয় এবং আর্কাইভে যেই ক্যাটেগরাইজেশন করা হয় মূলত তাদের হায়ারার্কি লেভেলে, সেইগুলো আলাদা। এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি রেয়ার মেটেরিয়ালস এবং ডকুমেন্টস বা ম্যানুস্ক্রিপ্টস, যেগুলো বেশিরভাগ ক্ষেত্রে লাইব্রেরিতে একটি আর্কাইভ কিংবা রেয়ার ডকুমেন্ট কালেকশনের মধ্যে থাকে। এবং লাইব্রেরিতে যেভাবে অ্যাক্সেসের নাম্বার পড়ে এবং আমরা সেখান থেকে বড় করতে পারি, লেন্ড করতে পারি এবং সেটা আবার ফেরত দিতে পারি, আর্কাইভের ক্ষেত্রে সাধারণত ইট ইজ নট given for lending। অতএব মূলত আমরা রেফারেন্সিং এর জন্য ব্যবহার করা হয়। আরেকটা জিনিস যেটা আমি পরে আরেকটু বিস্তারিত বলবো, স্যার কিছুটা বলেছেন,
সেটা হচ্ছে আমরা লাইব্রেরিতে যেভাবে মেটাডেটা ব্যবহার করি বা অনেক সময় লাইব্রেরিতে আমরা সেভাবে মেটাডেটা রাখি না, কিন্তু আর্কাইভের যে কোনো রকমের আর্কাইভিং এর কাজে মেটাডেটা একটি ইন্টিগ্রাল পার্ট, এবং মেটাডেটা ছাড়া কোনো আর্কাইভের কোনো মূল্য থাকে না। আর্কাইভ মেটাডেটার মধ্যে কি কি তথ্য যায় সেটা আমি পরে আলোচনা করব। রাইট, এটা যেমন স্যাররা বলছিলেন, আর্কাইভ এমন কোনো মানুষ নেই যে যে কোনো ধরনের গবেষণার কাজ করছে। শুধু গবেষণা কেন, মানে অনেক ক্ষেত্রে এখন মানে আমার যদি প্রশ্ন ওঠে আমি কে, আমার 10 পুরুষ আগে কে কে ছিলেন, এখন দেখবে বিভিন্ন বেশিরভাগ বিদেশে মানে জিনিওলজি ট্রেসিং একটা ফ্যাশনেবল ফ্যাক্ট, অনেক সময় সেটা জরুরি ফ্যাক্টও হয়ে দাঁড়ায়। সেইটা বোঝার জন্য সেটা যে কোনো মানুষের একটা প্রশ্ন হতে পারে, এবং সেইটার জন্য নানা রকমের নথি এবং আর্কাইভ খুঁজে বার করে সেই তথ্যটা আমাদের সামনে মানে রাখা যেতে পারে। যেরকম আগেও আমাদের স্যার বলছিলেন, এই যে আমাদের দৃষ্টিভঙ্গি, যে কোনো জিনিস, যে কোনো আগে যেই ঘটনা ঘটেছে বা কন্টেম্পোরারি টাইমসেও যে ঘটনাটা ঘটছে সেটা আমাদের কি অভিব্যক্তির কাজ, বিভিন্ন মানুষের কিন্তু বিভিন্ন রকমের অভিব্যক্তি, সেটাও ডিপেন্ড করছে তার সোশিও ইকোনমিক পজিশন, তার পলিটিক্যাল আউটলুক, তার একটা নিজস্বতার মধ্যে দিয়ে, এবং সেইগুলো মানে সেগুলো ডকুমেন্ট করে রাখা আমাদের নিজেদের সমাজের একটি চিত্রকে ধরে রাখার সমান। সেই জন্য আর্কাইভ যে কোনো মানুষের কাজে লাগতে পারে, এবং সেই জন্য এটা একটি অত্যন্ত জরুরি জায়গা, যেখানে এখানে আমি কিছু কিছু নাম লিখেছি: স্টুডেন্টসরা, একাডেমিশিয়ান, জার্নালিস্ট, টাউন প্ল্যানার্স, আর্কিটেক্টস। এই যে মনে পড়ে গেল কলকাতায় কয়েক মাস আগে মানে ভীষণ রকমের বাড়ি পড়ে গিয়ে সেখানে মানে চৌচির হয়ে গেছে, এরকম নানান রকমের খবর এলো, কিন্তু সেই বাড়ির তলা দিয়ে যে একটা খাড়ি গেছে, একটা ক্রিক গেছে, সেটা কারোর আগে মনে হয়নি এটা দেখার প্রয়োজন আছে। সেই সময়ে মানে 100-150 বছর আগে যখন বাড়িটা তৈরি হয়েছিল, তখন যদি কেউ এই তথ্যটা জানতো, বা এখনো যদি আমরা সেই জিওলজিক্যাল টাইম স্কেল দেখে কিংবা জিআইএস নানান রকম টেকনোলজি আছে যেগুলো দিয়ে এটা দেখা সম্ভব, তাহলে এই কিংবা প্ল্যানিং এবং সেই সময়কার আর্কাইভাল ডকুমেন্ট যদি দেখা হতো, তাহলে বোধহয় এই ধরনের দুর্ঘটনার থেকে আমরা আগেই সচেতন হতে পারতাম। তো this is something that can be used by anyone and everyone, and আমি চট করে চলে যাচ্ছি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষ উদ্যোগ আমাদের প্রফেসর সুকান্ত চৌধুরী, প্রফেসর অমলান দাশগুপ্ত গত 25 বছর আগে ওনারা এটি একটা ভিশনারি বলতেই হবে আর কি, ওনারা রেখেছিলেন যে এরকম একটা স্কুল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়েছিল, যেটার নাম স্কুল অফ কালচারাল টেক্সট অ্যান্ড রেকর্ডস, এবং এটি একটি সেই স্কুলের ওয়েবসাইট, তোমরা চাইলে এটা দেখতে পারো। এবং এটা যখন শুরু হয়েছিল এক কামরার ঘর থেকে শুরু হয়েছিল, এবং আমি মানে খুবই মানে আনন্দ বোধ করছি যে এখানে আপনাদের সামনে এটা তুলে ধরতে, কারণ এই স্কুল থেকেই আমারও হাতে খড়ি, এবং আমিও ওনাদের কাছ থেকে শিখে যেটুকু কাজ শুরু করতে পেরেছি সেটা ওনাদেরই জন্য। তো প্রথমে এটি ছোট ছোট করে ফান্ডিং এর নানান মানে দুরবস্থা থাকেই, তো সেটা ছোট ছোট করে নানান রকমের ফান্ডিং জোগাড় করে কাজ শুরু হয়েছিল। আপনারা যদি ওয়েবসাইটটা দেখেন আরো বিস্তারিত এখানে দেখতে পাবেন কি কি কাজ হয়েছে। শান্তনু যেটা বলছিল আর্কাইভ অফ নর্থ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, সেটার আরেকটি ভাগ, এবং এখানে প্রায় 10,000 ঘন্টার উপরও ডিজিটাইজড ম্যাটেরিয়াল রয়েছে। তবে একটি প্রতিবন্ধকতার জায়গা হচ্ছে এখানে আমরা চট করে কেউ যদি কিছু চায় তাকে আমরা দিয়ে দিতে পারি না, সেই কপিরাইট ইস্যু। কেউ যদি শুনতে চায় তারা সেই আর্কাইভে এসে তাহলে
তাহলে সেটা শুনতে পারবে এবং তাদের রিসার্চের কাজে ব্যবহার করতে পারবে। অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে এখন যত দিন যাচ্ছে এগুলো কোথাও না কোথাও কোনো না কোনো ইন্টারনেটের মাধ্যমে কোনো না কোনো প্ল্যাটফর্মে পাওয়া যায়। ব্রিটিশ লাইব্রেরি থেকে বেশ কিছু আর্কাইভিং এর প্রজেক্ট পাওয়ার সৌভাগ্য হয়েছে আমাদের স্কুলে, এবং সেইখানে অনেক সময় দেখা গেছে যে ব্রিটিশ লাইব্রেরি এই যে কয়েক মাস মানে প্রজেক্ট শেষ হয়ে যাওয়ার কয়েক মাস অবধি দেখা গেছে যে আমাদের সবটাই শোনা যাচ্ছে, রিকোয়েস্ট করলে ডাউনলোডও করা যাচ্ছে, কিন্তু ধরুন 6 মাস পর আর পাওয়া যাচ্ছে না। তো এই যে এখন আমরা যত দিন যাচ্ছে আরো বুঝতে পারছি যে এইগুলো একটা পাওয়ারফুল টুল হিসেবে কাজ করছে, এবং এখন যারা আর্কিভিস্ট আমাদের মধ্যে আলোচনা হচ্ছে যে শুধুমাত্র একটি সংস্থা যে কিনা আমাদের ফান্ডিং দিয়েছেন তাদের কাছেই যে একটা কপি এবং তাদের কাছেই যে একটা পাবলিকলি অ্যাভেলেবল করার যে ক্ষমতাটা সেইটা থাকবে, আর অন্যটা থাকবে না, সেরকমটা করলে চলবে না। অতএব আমাদের যে কপি অফ রিপোজিটরি সেটাও আমরা চেষ্টা করছি যদি এটা পাবলিকলি অ্যাভেলেবল করা যায়। তো যতদিন মানে এটার মধ্যে আবারও বলে রাখি যে কপিরাইট ইস্যু একটা বড় ইস্যু, এবং এটা অনেক সময় চাইলে খুব চট করেই সলভ করা যায়, আবার অনেক সময় মানে যারা এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা যারা রয়েছেন সবসময় তাদের সাথে যে এইটা বোঝাপড়াটা করা সম্ভব হয় তা নয়, কিন্তু চেষ্টা তো অবশ্যই চালিয়ে যেতে হবে। আমি চট করে চলে যাই আমার ছোট্ট কাজের দিকে। তো one of the other reasons that I was inspired was through the Santal collection in the Oslo archive. সুদূর নরওয়ে থেকে 1890 সালে নাগাদ কিছু মিশনারিরা আসেন, এবং তারা বেনাগাড়িয়া যেটা কিনা এখন ঝাড়খণ্ডে, এবং এই যে আমাদের দিনাজপুর যেটা বাংলাদেশে, এবং সাঁওতাল পরগনা মালদহ জায়গারও পাহাড়ের দিকে, তো বিভিন্ন মিশনারিরা বিভিন্ন জায়গা থেকে আসেন এবং তারা তাদের মূলত ধর্ম প্রচারের জন্যই আসেন, কিন্তু এখানে এসে প্রায় 40 বছর 50 বছর কাটিয়ে তারা নানান কাজ করেছেন। মানে মানুষের জন্য কাজ করেছেন, অনেক সময় মানুষের হয়ে কাজ করেছেন, শিক্ষা প্রদানের দিকে কাজ করেছেন, এবং এখন অনেক রকমের তথ্য উঠে আসে যে তারা অনেক সময় কলোনাইজ করার কাজও করেছেন। তো এই যে নানান ধরনের একটি কাজ এত বছরে সেটি কিভাবে মানুষ দেখছে, বা সেই সময় মিশনারিদের লেখা ছাড়া অন্য কোনো লেখা খুব চট করে পাওয়া যায় না। অতএব আমার মনে এটা প্রশ্ন জেগেছিল যে আমরা তখনকার দিনের কাজটা কেন সংরক্ষণ করার চেষ্টা করব না। তো এইটা একটা কালেকশন যেটা কিনা বহুল বিতর্কিত, এবং গত এই যে পিও বোর্ডিং সাহেব ছিলেন যিনি কিনা এসেছিলেন অ্যারাউন্ড 1890, এবং 1945-এ উনি দেশ ছেড়ে চলে যান, এবং তার সাথে সাথে উনি সারা জীবন যা যা কাজ করে গেছেন এখানে মূলত সাঁওতাল মিশনে উনি কাজ করেছেন, ডিকশনারি ফর্মেশন থেকে আরম্ভ করে মানে বিপুল ফোক টেলস, মেডিসিন, ট্রেডিশনাল মেডিসিনের উপর কাজ করেছেন, এবং সেইগুলো উনি নিজে কিছু অস্ট্রো লাইব্রেরিতে দান করেন, এবং উনি মারা যাওয়ার পর ওনার স্ত্রী বাকিটা ওখানে দান করে দেন। এবং বিতর্কিত জায়গা এটা ছিল যে লাইব্রেরি এই যে 1940 থেকে ওখানে ওদের যা সংরক্ষিত করা আছে সেটা এদেশের মানুষের ওপর লেখা, কিন্তু এদেশের মানুষ সেটা দেখার কোনো উপায় নেই। হ্যাঁ, তো এবার এটা গত 2019 সালে, রাইট, 2019 সালে ওনারা ডিজিটাইজ করেন, এবং 95% অফ দ্য কালেকশন তারা এটাকে পাবলিকলি অ্যাভেলেবল করেন। তো এত বছর পর আমি খুব বেশি বলার সুযোগ নেই, আমি অল্প করে
বলে যাচ্ছি, আপনারা এগুলো সবই ইন্টারনেটে দেখতে পাবেন। এই যে আমি বলছিলাম পিও বোর্ডিং, এবং পিও বোর্ডিং এর আগে এসেছিলেন স্ট্রে ফ্রুট বলে একজন ভদ্রলোক। তো স্ট্রে ফ্রুট শুরু করেছিলেন ডিকশনারির কাজ, এবং এখন সাঁওতালি ডিকশনারি পাওয়া যায় এশিয়াটিক সোসাইটি থেকে পাবলিশ করা, এবং সেটি প্রায় 7 ভলিউমের একটি ডিকশনারি। তো কেউ যদি ইন্টারেস্টেড থাকেন অবশ্যই সেটা দেখতে পারেন। এবং এই হচ্ছে সেই ম্যানুস্ক্রিপ্ট যেটা থেকে এই বইটা প্রিন্ট আউট, মানে বইটা আর কি ছাপানো হয়েছিল। আচ্ছা, আরেকটি খুব মজার জায়গা আমার খুব ইন্টারেস্ট লাগে, আপনার হয়তো কিছুজন আপনারা জানেন যে এই যে যখন ওরাল লিটারেচার টু রিটেন লিটারেচারের ট্রান্সফরমেশন হচ্ছে, বা এই যে লেখার অভ্যেস, সেটা আমাদের সাঁওতাল সমাজে অনেক পরে এসছে অন্যান্য আশেপাশের সমাজের থেকে, এবং সেটা শুরু করেছিলেন মিশনারিটা। এই যে একটি চিত্র তথ্য পাওয়া যায় যেখানে কিনা লেখা হয়, হ্যাঁ, যে কিভাবে সাঁওতালি লেখা হবে। আমরা যেভাবে মানে বাংলা যদি ইংরেজি হরফে লিখি, যেটা আমরা অনেক সময় মোবাইলে এখন করে থাকি, অনেক সময় ঠিক বোঝা যায় না কি বলা যাচ্ছে। অতএব অনেকগুলো ডায়াক্রিটিক্সের প্রয়োজন পড়ে, যে কোনখানে স্ট্রেস দিতে হবে, কোনখানে অর্ধেক উচ্চারণ হবে, এবং কোনখানে মানে হাউ ক্যান ইউ বেস্ট রিপ্রেজেন্ট দ্য ফোনেটিক্স ইন রিটেন ওয়ার্ডস ইন অ্যালফাবেটস। সেইটা কিভাবে শুরু হবে আমাদের রোমান হরফে, সেইটা তখন ওনারা মিটিং করে বসে ঠিক করছেন যে কিভাবে এটা লেখা হবে। এখন আপনারা দেখতে পাবেন পরেও যে এখন 5টি স্ক্রিপ্টে সাঁওতালি ভাষা লেখা হয়, বাংলা, হিন্দি, উড়িয়া, অলচিকি এবং অহমিয়া। এবং এরকম একটি অসাধারণ একটি কাজ করার জায়গা, সেটা রিটেন ট্রেডিশন, সেটা স্ক্রিপ্ট পলিটিক্স। এটা নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করতে পারি ঠিকই, কিন্তু এগুলো কিভাবে বিভিন্ন জায়গায় কাজ করে, মানে বিভিন্ন টুল হিসেবে কাজ করে, বা বিভিন্ন সোশিও ইকোনমিক পলিটিক্যাল এনভায়রনমেন্টে কাজ করে, এটা একটা বড় প্রশ্ন। স্যার বলছিলেন যে আমাদের সাঁওতাল বিদ্রোহ এবং তার আগেকার যে সময়টা, সেটা কিভাবে এখনকার হিস্টোরিয়ানরা দেখছে, এখন সেটা কি পাল্টে যাচ্ছে? তাহলে তখন আদতে কি হয়েছিল? এই যে যত রকমের তথ্য আমরা আরো বেশি পাবো, যত আমরা মাইক্রো স্টাডি করবো, তত আমাদের সত্যি বিভিন্ন ঘটনার যেই কেন ঘটেছিল, কখন ঘটেছিল, কিভাবে ঘটেছিল, সেইটা হয়তো আমাদের নতুন করে দেখতে শেখাবে। তো আচ্ছা, মেটাডেটাটা অবশ্যই আমি বলছি, আমি 2 মিনিট পর বলছি, জাস্ট এইটা বলে নিই। এইটা আমার ইএপি 1300 প্রজেক্ট। ইএপি স্ট্যান্ডস ফর এন্ডেঞ্জার্ড আর্কাইভস প্রোগ্রাম প্রজেক্ট। এটা আমি গত কয়েক বছর ধরে করছি, এবং ব্রিটিশ লাইব্রেরির ফান্ডিংয়ে। আমি এখন চাইবো আপনারা যে ধরনের উদ্যোগ নিয়েছেন, আপনারাও এখানে অবশ্যই অ্যাপ্লাই করুন, এবং নিশ্চিত এই ধরনের প্রজেক্ট আমাদের, আচ্ছা না, এই স্লাইডটা দেওয়া হয়, মানে আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয় এখন এন্ডেঞ্জার্ড আর্কাইভ প্রোগ্রাম হাব, রিজনাল হাব হিসেবে ঘোষিত হয়েছে গত বছর, এবং আমাদের প্রত্যেক 6 মাসে একটা করে কোর্স করানো হয়, ওয়ার্কশপ করানো হয়, যে টেকনিক কিভাবে কোন টেকনিক ব্যবহার করা হয় আর্কাইভিং এর জন্য। আমি অবশ্যই আপনারা চাইলে আমাদের ওখানে যারা এক্সপার্টরা রয়েছেন, আপনারা এখানে এসে ওয়ার্কশপ করাতে পারেন, বা আপনাদের এখান থেকে ছাত্রছাত্রীরা বা ইন্টারেস্টেড যারা ফ্যাকাল্টিজ রয়েছে, তারা গিয়েও ওয়ার্কশপ করে আসতে পারেন। মানে এখন অভিজিৎ গুপ্ত আমাকে আসলে চিন্তা ছাড়া আপনার কিছু বেরোচ্ছে না, তো সরি, তো উনি এখন ডিরেক্টর। তো he'll be very glad to welcome you all. তো
রাইট, তো মুভিং অন, আমার এই প্রজেক্টের অভিজ্ঞতা এদের ছাড়া অসম্পূর্ণ। যে কোনো ডিজিটাইজেশন প্রজেক্টে আমার ধারণা কাজ করে যেটা আমার মনে হয়েছে, লিস্টিং এবং ডেটা ম্যানেজমেন্ট যেটা কিনা মেটাডেটার কাজ, সেটার জন্য একজন ডেডিকেটেড মানুষ যে কিনা এটা ভালো করে শিখে কাজটা করতে পারবে, সেটার ভীষণ প্রয়োজন রয়েছে। সীতারাম বাসকে সার্ভে অফ সান্তালি ম্যানুস্ক্রিপ্ট যে বিষয় নিয়ে কাজ করা হচ্ছে, সেই বিষয়ে যে শান্তনু স্যার প্রথম ইনভেন্টরি করার কথা বললেন, সেইটির জন্য একজন ডেডিকেটেড মানুষের প্রয়োজন থাকে। এবং অমৃতেশ বিশ্বাস, যিনি কিনা আমাদের অনসাইট ডিজিটাইজেশন, বেশিরভাগ ডিজিটাইজেশনের কাজ আমরা গ্রামে গিয়ে করেছি। আমরা আমরা এসিটিআরে কলকাতায় নিয়ে গিয়ে সেই কাজটা করিনি। অনেক সময় এটা খুব মুশকিল হয়ে পড়ে যে যেই জিনিসগুলো খুবই ভঙ্গুর, সেগুলো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়া এবং সেইগুলো সেটা সার্ভাইভ করতে পারবে কিনা, এটা একটা খুব চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। সেই জন্য অনেক সময় আমরা সেই জায়গা থেকে এই এনডেঞ্জার্ড মেটেরিয়ালগুলো আমরা সরাই না। আমরা ওখানে গিয়ে যতটুকু সম্ভব সেটা সংরক্ষণ করার চেষ্টা করি এবং সেটা ডিজিটাইজেশন করার চেষ্টা করি। যন্ত্রগুলো নিয়ে যেতে হয় সেখানে। আর ওটা লঞ্জিভিটি বাড়ানোর জন্য আমরা অ্যাসিড ফ্রি পেপার ব্যবহার করে থাকি এবং অ্যাসিড ফ্রি বক্সও ব্যবহার করি, যেগুলো যাতে কিনা যে ক্ষয় হয়েছে সেই ক্ষয়টা আরো না বেড়ে যায়। নিজস্ব একটা ক্ষয় তো থাকবেই, তাই না? তো these are sort of the kind of materials that we had archived. এইখানে একটা জিনিস লক্ষ্য করবেন, ব্রিটিশ লাইব্রেরির নিজস্ব কিছু নিয়ম থাকে, যেই নিয়মটা আমরা যে অন্যান্য কাজ করার সময় সবসময় ফলো করি না, কিন্তু আমার মনে হয় করতে পারলে সত্যি সেটা ভালো হয়। মূলত আমরা ক্যামেরা ব্যবহার করি, স্ক্যানার ব্যবহার করি না এখন। যদি প্রচুর খুব মোটা বই হয় তাহলেই একমাত্র আমরা বুক স্ক্যানার ব্যবহার করি, এবং বুক স্ক্যানার ব্যাপারটা ভীষণ স্পেস টেকিং এবং ভেরি এক্সপেন্সিভ। তার থেকে আমরা এখন ডিএসএলআর ক্যামেরার দাম অনেক কমেছে এবং সেটা হ্যান্ডেল করাও ইজি, নিয়ে যাওয়াও পোর্টেবল। এবং দেখতে পাবেন প্রত্যেকটা ছবির পেছনে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আছে। ব্রিটিশ লাইব্রেরির আগেকার কাজগুলো, মানে 2000 সাল সেই সময়কার কাজগুলো, পেছনে দেখবেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে। তো ওরা নিয়মটা পরবর্তীকালে পাল্টেছে 2010-এর পরে। এবং ওপরে দেখবেন এটাকে কালার চেকার বলে, আমরা কোডাক কালার চেকার ব্যবহার করি এবং এটার মূল কাজই হচ্ছে যে এই যে আমাদের বিভিন্ন রকমের রং পরিবর্তন হয়ে যায় আমাদের কাগজের সময়ের সাথে সাথে, কিংবা আমাদের এই কাগজের মধ্যে যে ধরনের ছবি বা ইলাস্ট্রেশন বা রং ব্যবহার করা হচ্ছে, সেইটার একটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়। মানে যে কোনো ধরনেরই আমরা এক্সপেরিমেন্ট যখন করে থাকি তখন 0 না থাকলে 1-এর কোনো ভ্যালু হয় না। তো সেই রকম ভাবে আমরা কালার চেকারগুলো একটা স্ট্যান্ডার্ড ব্যবহার করে থাকি। তো আচ্ছা, ধরো মজার ব্যাপার দেখবেন, we had found 32 ভলিউমস এবং 1930s এটা প্রকাশিত হয়েছিল। এবং অনেক সময় আমরা এই ডকুমেন্টগুলোতে কে লিখেছে, কোথা থেকে লিখেছে, সেই তথ্যগুলো কিন্তু আমরা পাই না। বিশেষ করে যখন আমরা মিশনারি প্রেসে দেখি, মিশনারি প্রেসটা এমন একটা পোর্ট্রেট করতে চায় যে তারা সম্মিলিতভাবে এই কাজটা করেছে, কোনো একটি বিশেষ ব্যক্তি এই লেখা লিখেছেন, সেটা সাধারণত প্রকাশিত আমরা পাই না। এছাড়া সুসর ডাহার সাঁওতালিতে মানে হচ্ছে ভালো, ডাহার ইজ রাস্তা। তো সুসর ডাহার, এটা দেখুন বাংলা হরফে লেখা এবং এটা 1970s এর একটা কালেকশন। এরকম আমি ঝটপট কয়েকটা কালেকশন দেখতে পাচ্ছি। এটা এই ক্যাম্বেলের বই, ওনার বায়োগ্রাফি। আচ্ছা, চটরায় দেশমাঝি কথা, চটরায় দেশমাঝি is a very interesting character. চটরায় দেশমাঝি বলা হয় একমাত্র সার্ভাইভার যে কিনা সাঁওতাল বিদ্রোহ নিজের চোখে দেখেছিল। তখন ওনার বয়স ছিল 14 মতো।
এবং উনি সাঁওতাল বিদ্রোহের পরে বিতাড়িত হয়ে আসামে চলে যান এবং আসামে গিয়ে উনি সারা জীবনটাই কাটান। এবং এই বইটা যখন লেখা হয়, এই বইটি ওনার লেখা নয়, কারণ উনি লিখতে পড়তে শেখেন। উনি ওনার যে অভিজ্ঞতা সেটা উনি ওরালি বলেছিলেন এবং রায়া সোরেন বলে একজন ভদ্রমহিলা যিনি মিশনারি ছিলেন, তিনি সেটাকে লিখে রেখেছেন। বইয়ের প্রথম পাতায় কিন্তু এই তথ্যগুলো লেখা রয়েছে যে উনি আমাকে বলেছেন, যেভাবে বলেছেন আমি সেইভাবে লিখে রাখলাম। এই যে হিস্ট্রিগুলো, আচ্ছা উনি এই ন্যারেশনটা করছেন যখন ওনার 85 বছর বয়স, সেটাও লেখা রয়েছে। তো এই বই পড়ে আমরা অনেক তথ্য জানতে পারি যে সেই সময়কার প্রেক্ষাপট কি ছিল, কিংবা ওনার কি অভিব্যক্তি ছিল সেই সময় সাঁওতাল বিদ্রোহের প্রতি বা আমাদের সিধু বা কানুর প্রতি। তারা কত খারাপ ছিল বা তারা কত ভালো ছিল, তার কি মনে হয়েছিল, উনি সেই সময় কি শুনেছিলেন। তো এখানে যেরকম মেমোরি একটা বড় রোল প্লে করে, ওনার যে সোশ্যাল পজিশন সেটাও একটা মানে নিরীক্ষণ করার একটা বিষয়। এবং অনেক রকমের প্রশ্ন, অনেক রকমের উত্তর আমরা এই রকমের ডকুমেন্টেশন থেকে পেতে পারি। হর সংবাদ দিস ইজ অ্যানাদার এক্সাম্পল, যে কিনা এটা আমরা দেবদাঙ্গরিতে বেরিয়েছে এবং এটা বিহার সরকার থেকে বেরোতো এক সময়। এবং এটা আচ্ছা, সাঁওতালরা নিজেদেরকে সাঁওতাল বলে না, হর বলা হয় কিংবা সান্তার বলা হয়। সো দিস ইজ হর সংবাদ, মানে সাঁওতালি সংবাদ বলা যেতে পারে। এবং সেই সময় সরকার কিরকম তথ্য হর সংবাদে ছাপাতেন সেটার একটা মানে আমরা ধারাবাহিকতা বা কি নিউজ কিভাবে ছাপানো হচ্ছে, এখনকার দিনে আমরা আরো বেশি করে সেটার গুরুত্ব বুঝতে পারবো। যে আমরা এই যে মানে ধরুন মন কি বাত হচ্ছে, নাকি আমাদের পরিবর্তনের ঘটনা ঘটছে, বা বেশি লেখা হচ্ছে, বেশি ছাপানো হচ্ছে, সেই রকমই একটা যখন আমাদের একটা হাতিয়ার হিসেবে সেটা ব্যবহার করা হয়, সেটা এক সময় কিরকম রূপ ছিল আদিবাসী সমাজের, সেটার কিরকম ভাবে প্রস্ফুটিত হয়েছিল বা কিরকম সেটার ইম্প্যাক্ট ছিল, সেই সময়ের কথা আমরা এই ভলিউমগুলো থেকে পেতে পারি। আচ্ছা, চট করে এবার চলে যাই। এই পর্যন্ত আমার কাজ হলো ডিজিটাইজেশন এবং আর্কাইভিং। আচ্ছা, মেটাডেটা আমি রয়ে গেছে, ডেফিনেটলি আই উইল গো ইনটু দ্যাট এরিয়া। রাইট, আচ্ছা, ঝাপসা বোধ হয়। দেখা যাচ্ছে কি? ওকে, দেখা যাচ্ছে। আচ্ছা, যেহেতু এটা দেখা যাচ্ছে না, আমি চট করে বলে দিই